চলে আসছি এইখানেতে। দেখো এই দুটো বিন্দুগামী আসলে কি বলতো, মানে আমি একটু মৃদু তালেই হাঁটছি, তোমাদেরও কি, তোমাদেরও ধরো প্রায় প্র্যাকটিসের মতন একবার হয়ে গেল এখানে তালে তালে, একটু স্পিডে আগলে তো আরো ধরো 1 মাস আগে সিলেবাস শেষ হয়ে যেত। কিন্তু হ্যাঁ চলছে এই তো হ্যাঁ অন্য ইন্টি আচ্ছা আচ্ছা, কিছু 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 নিয়ম অঙ্ক দেখিয়ে দিতে বলছো, ঠিক আছে, এইটা বলছো। হুম, হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ধরো নেক্সট যে আমি ধরো আবার ধরো গোটা চারেক চ্যাপ্টারের পরীক্ষা নেবো, তো এরপরে যে পরীক্ষাটা নেবো সেই 4টে চ্যাপ্টার ধরো পুরোটাই প্রায় ইন্টিগ্রেশনের ওপরে, প্রায় পুরোটাই। হ্যাঁ, তাহলে ওটা যখন পুরোটা ইন্টিগ্রেশনের হবে, ওইগুলো থেকে কিছু আমি ইম্পর্টেন্ট অঙ্ক ধরো ডিসকাস করে দেবো, বা টাইপ কিছু ডিসকাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে তোমাদের আমি তো 6 নম্বর চ্যাপ্টারের 6 পর্যন্ত নিয়েছি, তাহলে 6B থেকে আরম্ভ হবে। তাহলে ওখানে গেল একটা চ্যাপ্টার, আংশিক সমাকলন আছে দুটো, বিশেষ আকারের আর নির্দিষ্ট নির্দিষ্ট সমাকল, তার মানে গোটা সমাকলটাই হয়ে গেল কভার, বাকিটুকু এরপরে হবে আর কি। ব্যাস ওই জায়গাগুলো আবার ডিসকাস করে দেবো, অসুবিধা কিছু নেই, করে দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দেখো এইটাতে এবার চলে আসি, যে এই দুটো বিন্দুগামী যে সমতল, হুম, এক্স ওয়াই জেড অক্ষের সমান্তরাল, তাদের সমীকরণ নির্ণয় করো। তাহলে বিন্দুগামী যে সমতল গুলি আর কি, একটা সমতল তো হবে না, যে সমতলগুলি মানে এই দুটো বিন্দুগামী, আবার ধরো এক্স অক্ষের সমান্তরাল, এটাকে 3টে ভাগে ভাগ করো, এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল হবে সেইটার ফার্স্ট পার্টটা হচ্ছে তার সমীকরণ নির্ণয় করতে হবে। এখন এইখানে একটা বিষয়কে ভালো করে জেনে নাও, কি বিষয় না, ধরো এই একটা আমাদের হয়তো প্লেন আছে, এটা হচ্ছে একটা প্লেন, এর ওপরে সাপোজ এইখানে এ পয়েন্ট আছে, এ পয়েন্টটাকে আমরা বলছি x1 y1 z1, ঠিক আছে। বি আর একটা পয়েন্ট আছে, বি পয়েন্টটা হচ্ছে x2 y2 z2, আর সি আরেকটা পয়েন্ট আছে, সি পয়েন্টের স্থানাঙ্ক বলে নিচ্ছি x3 y3 z3। ওকে, এইরকম যদি প্লেন থাকে, দেখো এর ইকুয়েশনটা আমরা কিভাবে ফর্ম করি, ইকুয়েশনটা আমরা ফর্ম করি যে এর ওপরে সাপোজ যে কোনো জায়গায় একটা পয়েন্ট আমরা ধরে নিই, যে কোনো একটা পয়েন্ট সাপোজ ধরে নিচ্ছি এক্সই ধরে নিচ্ছি বা পি ধরে নিচ্ছি, এই পি পয়েন্টের স্থানাঙ্ক আমরা কেমন বলি এক্স ওয়াই জেড, ঠিক আছে। তারপরে এখানে কেমন করি এক্স মাইনাস এক্স ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, আর জেড মাইনাস জেড ওয়ান। আবার এখানে লিখি এক্স টু মাইনাস এক্স ওয়ান, ঠিক এইখানে কি লিখি এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান, আবার এইখানে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এখানে ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান, এখানে জেড থ্রি মাইনাস জেড ওয়ান, এই সরি ওয়াই জেড টু মাইনাস জেড ওয়ান, আর এখানেও হয় জেড টু জেড থ্রি মাইনাস জেড ওয়ান, এইটা ইজ ইকুয়াল টু জিরো। এইটাই দাঁড়াই প্লেনটার ইকুয়েশন। আচ্ছা খুব ভালো করে যদি লক্ষ্য করো এই বিষয়টাই, এই বিষয়টা কি এইটাই, এইটা মানে এইটা তো এই পি পয়েন্টটা তো প্লেনের ওপরে, তার মানে এপিটাকে তুমি যদি যোগ করো, এপির যে ডিরেকশন রেশিও সেইগুলো লেখা আছে। আচ্ছা হ্যাঁ, ডিরেকশন রেশিও দিক অনুপাত একই কথা, এইগুলো লেখা আছে। আবার এইগুলো কি লেখা আছে, এই যে এক্স টু মাইনাস এক্স ওয়ান, তাহলে এইগুলো হচ্ছে দেখো এক্স টু আর এক্স ওয়ান মানে এবি, এবি যে সরলরেখা এবির ডিরেকশন রেশিও লেখা আছে। ঠিক এইগুলো কি লেখা আছে, এইগুলো লেখা আছে তোমার এসি ডিরেকশন রেশিও। তার মানে কি একটা প্লেনের ওপরে অবস্থিত কোনো সরলরেখা, তার ডিরেকশন রেশিও যেগুলো হবে, মানে 3টে ডিরেকশন রেশিও ইজ ইকুয়াল টু জিরো, আমরা এইভাবে বের করি। ওকে, তো দেখো এইবার এইখানে দেয়া আছে দুটো পয়েন্ট, আর একটা পয়েন্ট দেয়া থাকলে আমাদের সুবিধা হতো বের করতে, কিন্তু নেই। এখন দেখো এই যে এক্স অক্ষের যে যদি সমান্তরাল হয়, এক্স অক্ষের দিক অনুপাত, এক্স অক্ষের দিক অনুপাত হচ্ছে
1,0,0। হ্যাঁ, এক্স অক্ষটা কি, ধরো এই প্লেনটার প্যারালাল, এই প্লেনটার প্যারালাল মানেই এই প্লেনটার উপরে মানে এর কোনো দুটো আমরা বিন্দু এমন পেতেই পারি যেটা এক্স অক্ষের যা দিক অনুপাত তার সঙ্গে সমান হবে। ঠিক আছে, এই এই সরলরেখাটারও যা দিক অনুপাত এর সমান্তরাল সরলরেখার দিক অনুপাতও একই হয়, একই হতে পারে, অসুবিধা কিছু নেই। এখন তার মানে এইখানে কি করতে হবে, তাহলে এক্স অক্ষের সমান্তরাল সমান্তরাল তলের সমীকরণ হবে। সমীকরণ কি হবে, তাহলে আমি একটা মানে এক্স ওয়াই জেড একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি, এক্স থেকে ধরো বিয়োগ করছি, এই পয়েন্টটাকে আমি ফিক্সড করে নিচ্ছি। তাহলে এক্স -3, তারপরে ওয়াই -1, আর একটা হবে জেড -1। ঠিক আছে, বাই এইটা 1 -3। ওকে, আচ্ছা, -2 -1 আর 3 -1, এই পয়েন্টটা। আর একটা যে ডিরেকশন রেশিও, সেই হ্যাঁ শুনতে, আচ্ছা শুনতে কি প্রবলেম? ওকে, আচ্ছা এখন শুনতে পাচ্ছ? হ্যালো, কথাগুলো কাটা, আচ্ছা দাঁড়াও একটু চেক করে নাও, আজকে কাটার চান্স আছে, আসলে নেটের আজকে দফারফা হয়ে গেছে আর কি। আজকে প্রায় মানে আমার ফোনটাতে গুগল মিটে আমি আছি খুব কম করে হলেও, আজকে 9 করে 8 থেকে 9 ঘন্টা আমার গুগল মিট অন আছে। শুনতে পাচ্ছ এখন? হ্যালো, ঠিক আছে তো, তার মানে ঠিক আছে। আজকে আসলে আমাদের অনলাইন ট্রেনিং ছিল, সেটা শুরু হয়েছে 10:45-এ, 10:45 থেকে 4টে গুগল মিটে ক্লাস হয়েছে অনলাইনে। আচ্ছা, হ্যাঁ না, আমাদের ট্রেনিং হচ্ছিল অনলাইনে, ঘরে ঘরেই এই মানে শুয়েছিলাম, শুয়ে শুয়েই শুনছিলাম, খাওয়া দাওয়া করতে করতেও শুনলাম। যাই হোক, এটা গেল। আচ্ছা, তার আগে আমি 1 ঘন্টা পড়িয়েছি জুমে, 1 ঘন্টা জুমে পড়িয়েছি, 1 ঘন্টা কেন, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, জুমে ওই আমনটা পড়েছিল, ওদেরকে গেল। আচ্ছা, তারপরে 5টা থেকে পড়ানো ছিল 11-এর, ওদের 5টা থেকে 7টা 20 পর্যন্ত পড়িয়েছি। এইটা হচ্ছে আজকের আমার নেটের ওপর দিকে যাচ্ছে, বিএসএনএল এর 2 জিবির নেট আছে, এরপরে তোমাদের চলছে। মানে অবাক ব্যাপার, আমি আমি শুধু অবাক ব্যাপার, আমি মানে অবাক হয়ে যাচ্ছি কি করে, জিও হলে এতক্ষণ মানে আমাকে বোধহয় 3 বার ভরতে হতো। আমি অবাক হয়ে যাচ্ছি 2 জিবি তে কি করে এইভাবে চলছে। হুম। জিওর থেকে আমি দেখছি জিওর প্রায় 2 গুণ নেট এখানে পাই, প্রায় ডবল নেটের পরিমাণটা। আচ্ছা ওকে, তো এইখানটা যেটা বলছিলাম যে দেখো, এই দুটো পয়েন্ট তো দেয়া আছে, তাহলে ওই সমতলটার উপরে আমি এনি পয়েন্ট যদি এক্স ওয়াই জেড ধরে নিই, তাহলে এক্স ওয়াই জেড থেকে এইগুলো মাইনাস করলেই আমরা যে ডিরেকশন রেশিও পাবো, একটা স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও পাবো, আবার এই দুটোর মধ্যে ডিফারেন্স করলে আরেকটা ডিরেকশন রেশিও পাবো। আর যেহেতু এই প্লেনটা বলে দিয়েছে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এক্স অক্ষের যেটা ডিরেকশন রেশিও আসবে, এক্স অক্ষের ডিরেকশন রেশিও কত, 1, 0, 0। ঠিক আছে, তাহলে সেই রকম ডিরেকশন রেশিও ওর যে কোনো প্যারালাল সরলরেখা দাঁড়াবে, তার মানে এই সমতলের ওপরেও তো এমন সরলরেখা পাবো যেটা এর সাথে প্যারালাল। ঠিক আছে, সাপোজ তুমি তোমার মেঝেটাকে একটা তল ধরো, আর এক্স অক্ষটাকে তার সঙ্গে দেখো সমান্তরাল করে পেনটাকে ওপরে রাখো না, সেটা কি এক্স অক্ষ ভাবো, তাহলে ওই পেনটার যা ডিরেকশন রেশিও হবে, এবার ঠিক ওপর থেকে একটা ধরো আলো পড়ছে, তাহলে পেনটার ওপরে আরেকটা কি হচ্ছে, এইখানটা ধরো মেঝের ওপরে তুমি পেনটাকে রেখেছো, এইখানে আলো ফেললে কি হবে, আরেকটা দেখো লাইন ওই রকম তৈরি হচ্ছে। তাহলে এই দুটোর তো ডিরেকশন রেশিও সেম হবে, কেননা দুটো তো সমান্তরাল বা তাদের অনুপাত সমান হবে, যাই হোক ডিরেকশন রেশিও সেম করতেই পারি, আমরা বলতে পারি। তো এই হচ্ছে ব্যাপার।
এই জন্য আমরা এখানে এই পয়েন্টটা নিয়েছি। তো ইকুয়াল টু 0। এইবার এটাকে ভেঙে নাও, ডিটারমিন্যান্টে আর কিছু নেই। তার মানে x মাইনাস 3, এখানে তোমার এটা মাইনাস 3, আর একটা লাইন করি বেটার, x মাইনাস 3 y মাইনাস 1 আর z মাইনাস 1, এখানে হলো মাইনাস 2 মাইনাস 3 2 1 0 0 ইজ ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 3 কে গুণ হচ্ছে, দেখো এইগুলো 0 হয়ে যাচ্ছে, অসুবিধা কিছু নেই। আচ্ছা, y মাইনাস 1 তাকে কত দিয়ে গুণ হবে? মাইনাস 2, এটা 0 হয়ে যাচ্ছে, তার মানে তাকে আবার মাইনাস 2 দিয়ে গুণ হবে, তার মানে প্লাস এখানে 2 আসবে। আর z মাইনাস 1 কে কত দিয়ে গুণ হবে? তাহলে এটা দেখো 0 হয়ে যাচ্ছে, মাইনাস অফ মাইনাস 3 মানে প্লাস 3, এইটা ইজ ইকুয়াল টু 0। তার মানে 2y মাইনাস 2 প্লাস 3z মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। একবারে যদি ক্যালকুলেশন করি তাহলে 2y প্লাস 3z ইজ ইকুয়াল টু 5। এইটাই দাঁড়িয়ে যাবে x অক্ষের সমান্তরাল যে সমতল তার হচ্ছে সমীকরণ। ওকে, এমনি যে কোনো বার করতে বলেছে, তার মানে যে কোনো ফর্মে আমি রাখতে পারি। এটা গেল x অক্ষের। এবার y অক্ষের ক্ষেত্রেও একই করতে হবে। y অক্ষের ক্ষেত্রে আর কিছুই হবে না, কোনখানটা চেঞ্জ হবে বলো দেখি, কেউ বলতে পারবে? হ্যাঁ, দিক 0 একদম 0, হ্যাঁ একদম একদম। তাহলে জেড অক্ষের ক্ষেত্রেও বুঝতে পারছো 0 0 1 হবে, এইটি তফাৎ হবে, আর কিছু। এইটা একটাই করে দিলাম, হ্যাঁ আর করার মতো এই দিকটা মুছে করলে হয়। এইগুলো পারবে, অসুবিধা কিছু, একটা কনসেপ্ট শিখলেই অন্যটা পারা যাবে। চার নম্বর অঙ্কটা কি বলছে? মূল বিন্দু থেকে যে সমতলের ওপর অঙ্কিত লম্বের পাদবিন্দু এইটা, তার সমীকরণ নির্ণয় করো। খুব কঠিন হবে না অঙ্কটা? তাহলে এইটা ধরো আমি সমতলটা এঁকে, ঠিক আছে, এইখানে সাপোজ মূল বিন্দু আছে 0 0 0। ওকে, তাহলে সমতলের ওপরে আছে আমার এই পয়েন্টটা, এই পয়েন্ট আছে সমতলের ওপরে, তার স্থানাঙ্ক দেয়া আছে কত? 2, 3, -1। ওকে, তো সমতলের সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে এইটা যদি আমার সাপোজ n বিন্দু হয়, তাহলে আমরা ON কে যে যোগ করব, ON এর যে আমাদের ON-টা কি হবে? অ্যাকচুয়ালি আমরা যদি ভেক্টর ফর্মে বলি তাহলে এই সমতলের লম্ব ভেক্টর হবে, ঠিক আছে? বা আরো তার মানে ON এর যেটা ডিরেকশন, যেটা রেশিও হবে, ON যে স্টেল লাইনটা, সেই ডিরেকশন রেশিও গুলো দিয়েও আমরা এইভাবে বলতে পারবো। দেখো, প্রথম কথা হচ্ছে আমরা এইখানে এইরকম করে বলতে পারি যে x1, এখানে কি কি কনসেপ্ট আমার কাজে লাগবে? x1 y1 z1 যদি একটা আমাদের নোন পয়েন্ট হয়, সেই পয়েন্টটা দিয়ে কোনো সরল কোনো প্লেনের সমীকরণ কিভাবে আমরা কনসিডার করতে পারি? a ইন্টু এক্স মাইনাস x1 প্লাস বি ইন্টু y মাইনাস y1 প্লাস সি ইন্টু জেড মাইনাস z1 ইজ ইকুয়াল টু 0। সেই বিন্দুটা দিয়ে, এই বিন্দুটা দিয়ে কোন প্লেনের সমীকরণ হচ্ছে এইটা, যেখানে এবিসি কি? এবিসি হচ্ছে ওই প্লেনটার সাথে লম্ব ভাবে অবস্থান করা কোনো ভেক্টরের আমরা বলতে পারি, স্কেলার উপাংশ বলতে পারি, অথবা কোনো স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও, লম্ব, এই প্লেনটার সাথে লম্ব এইরকম কোনো স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও বলতে পারি। ওকে, তো এখন কি, এখন ON এর আমরা যদি ON এর দিক অনুপাত কি হবে? তাহলে 2 মাইনাস 0 মানে 2 মাইনাস 0, 3 মাইনাস 0, -1 মাইনাস 0, ঠিক আছে? ইকুয়াল তো বলতে পারবো না, এরকম লিখছি 2, 3, মাইনাস। তাহলে ON এর দিক অনুপাত হচ্ছে এইটা।
তাহলে দেখো, তাহলে অতএব নির্ণেয় সমীকরণটি হবে নির্ণেয় সমতলের সমীকরণ। সমতলের সমীকরণ, এটা এত ছোট অঙ্ক কিন্তু কেন দিয়েছে বুঝতে পারছি না। সমীকরণটি হবে তাহলে 2 ইন্টু, ঠিক আছে, এক্স মাইনাস, এই বিন্দুটা কোথায় আছে? এই প্লেনটার উপরেই আছে, মানে প্লেনের উপরে থাকা আমাদের নোন পয়েন্ট বলতে পারি। আচ্ছা, প্লাস 3 ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, মানে 3, মাইনাস 1 ইন্টু জেড মাইনাসে মাইনাসে প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তার মানে 2x, আচ্ছা, প্লাস 3y মাইনাস জেড, আর এখানে পাচ্ছি -2 -9, এই -4 -9 মানে -13, তার সঙ্গে আরো -1, 13 মানে -14, তাহলে ইজ ইকুয়াল টু 14 করে দিচ্ছি। এইটাই হয়ে যাচ্ছে প্লেনটার ইকুয়েশন। 5 নাম্বারে এটা দেবে না কোনো মতে। অ্যান্সারটি চেক করি। অ্যান্সার চেক করার কিছু নেই, এটাই হবে, ভুল হওয়ার কিছু চান্স ঠিকই আছে। এইটুকু শুধুমাত্র, আর কিছু। নেক্সট অঙ্কে চলে আসি। ওকে, তোমাদের কি, তোমাদের সব সিলেবাস শেষ হয়ে গেছে, পরীক্ষা এখন বহু দেরি। ওই পরীক্ষা দিয়ে দিয়ে তোমাদের জীবন ঝালাপালা হয়ে যাবে এরপরে। ধরো সব স্যারেরাই তো মোটামুটি দেখবে 1 সপ্তাহ আরে পরে পরে পরীক্ষা নেবে। ধরো হয়তো 2 দিন ক্লাস করাবে, তারপর বলবো আবার একটা পরীক্ষা। হ্যাঁ, প্রেসার কুকারের মধ্যে আছি মনে হচ্ছে। হ্যাঁ, মানে যে কোনো দিন পরীক্ষা পাওয়া যাবে, যে কোনো দিন পরীক্ষা, এই জীবন অতিষ্ঠ হয়ে যাবে পরীক্ষা দিয়ে দিয়ে পুরো। হ্যাঁ, মানে এখন তো অনেক দিন দেরি আছে, ধরো সিলেবাস সকলেই শেষ করে দিয়েছে। হুম। ওই এই তো শুরু হয়েছে তোমাদের পরীক্ষা দেওয়া, চলতেই থাকবে। খুব বেশি দেখো, পরীক্ষা দেয়া ঠিক আছে, কিন্তু পরীক্ষা দেওয়ার ইন্টারেস্টটা নষ্ট করে দিয়ে কিন্তু লাভ নেই। মানে যদি খুব বেশি পরীক্ষা হয় তখন মনে হবে দূর, এ রেগুলার ব্যাপার, এর জন্য আর প্রিপারেশন নিতে হবে না, পরীক্ষাটা দিয়ে দিই, যা হবে হবে। হ্যাঁ, একটু দেখে গেলে কিন্তু, একটা পরীক্ষা দিতে গেলে সেই জায়গাটাকে কিন্তু ফুললি প্রিপেয়ার হবে, হয়ে পরীক্ষা দেবে। তাছাড়া অত বেশি পরীক্ষা নেওয়াটাও, এখন তো অনেক দেরি, অনেক পরীক্ষা নিতে পারবে। মানে সমস্ত জায়গাটাকে দুবার করে রিভাইজ হয়ে যাবে সেরকম পরীক্ষা, দুবার নয়, 3-4 বার রিভাইজ হয়ে যাবে সেরকম পরীক্ষা নেওয়া যাবে। তো সেই জন্য খুব বিরাট চাপাচাপি করেও লাভ নেই, আস্তে আস্তে প্রিপেয়ার হোক না, সময় দেওয়া উচিত যে কোনো সাবজেক্টেই বলছি। আচ্ছা দেখো, এই বিন্দুগামী যে সমতল, এই সমতলের সমান্তরাল তার সমীকরণ, খুব সিম্পল অঙ্ক। স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমরা কি জানতাম, যে ধরো এইটা একটা সমীকরণ, যে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 2D তে, তাহলে এর সমান্তরাল সরলরেখার সমীকরণ কেমন হয়? না, এ এক্স প্লাস বিওয়াই, শুধু কনস্ট্যান্টটা চেঞ্জ হয়ে যায়, প্লাস কে ইজ ইকুয়াল টু 0। আমি কি বলেছি, এইখানটাকে অনেকটা তোমাদের প্রপার্টি গুলো যেন সরলরেখার, 2D তে যেটা সরলরেখার ব্যাপার, 3D তে সেটাই হচ্ছে প্লেনের, সেই রকম বিহেভিয়ার লক্ষ্য করতে পারবে ইকুয়েশন। তাহলে এখানে দেখো, এই সমতল যেটা আছে, সমীকরণ আছে, এর সমান্তরাল সমতল, ঠিক আছে, কথাটা লিখি আমি, যে 3x প্লাস 4y মাইনাস 5z ইজ ইকুয়াল টু 3 সমতলের সমান্তরাল, সমান্তরাল সমতলের সমীকরণ, সমতলের সমীকরণ কি আসবে?
3x প্লাস 4y মাইনাস 5z প্লাস কে, বা কেটা ওই দিকেও নিতে পারি, ইজ ইকুয়াল টু কে। ওকে, পাশে লিখে দাও কে ধ্রুবক, কে ধ্রুবক। নেক্সট স্টেপ দেখো, এবার কে এর ভ্যালুটা আমাদের বের করতে হবে কিভাবে, যে এই প্লেনটা এই বিন্দুগামী, কিছুই নেই, ইহা 1, 2, 3 বিন্দুগামী। আবার আবার তাহলে এইখানে বসাও, তাহলে এখানে হচ্ছে 3 প্লাস 8 মাইনাস 15 ইজ ইকুয়াল টু কে। তার মানে কে সমান পাবে 8 আর 3 হলো 11, তার মানে -4। ঠিক আছে, কে এর মান -4 মানে এখানে বসে, অতএব সমতলটির সমীকরণ, তলটির সমীকরণ হবে কি না, 3x প্লাস 4y মাইনাস 5z is equal to -4, বা এইদিকে +4 is equal to 0। ও আচ্ছা আচ্ছা, ওইটা প্রমাণ করতে বলেছে, আমি তাই তো উত্তর খুঁজছি, পাচ্ছি না। ইকুয়াল টু -4, ঠিক আছে ঠিক আছে, যেমন দিয়েছে সেই রকম লিখতে। ওকে, ছয়টা দেখো, এই বিন্দুগামী এবং এই বিন্দুগামী যে সমতল, এই সমতলের উপরে লম্ব, লম্ব তার কার্তেসীয় সমীকরণ নির্ণয় করো, এবং কার্তেসীয় সমীকরণে ভেক্টর সমীকরণে রূপান্তরিত করো। মানে অনেকগুলো কথা বলেছি। সাপোজ আমি যদি ছবিটা আঁকি, ধরো এই একটা সমতল, আর এর ওপরই ধরো আরেকটা আমি লম্ব সমতলের ছবি আঁকি, এটা ছোট করে আঁকলাম। তো লম্ব সমতলের ছবি আঁকলাম। এখন দেখো এই সমতলটার সমীকরণ কি, x মাইনাস 3y প্লাস 7z ইজ ইকুয়াল টু 0। আর এই তলটার উপরে দুটো বিন্দুর স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে। একটা স্থানাঙ্ক দেওয়া আছে কত না, ধরো 1,1,2, এমন নয় যে এটাকে এখানে নিতে হবে কি এটাকে এখানে নিতে হবে, যে কোনো দুটোকে আমরা বলে নিচ্ছি। ওকে, আর এই বিন্দুটা হচ্ছে 2,4, মানে এই বিন্দুটা আমি বলতে চাইছি, আর এই বিন্দুটার স্থানাঙ্ক এইটা 2,4,3। এই হচ্ছে দুটো বিন্দু দেওয়া আছে এই তলটার উপরে, এর সাথে পারপেন্ডিকুলার। ওকে, তাহলে এখন আমাকে কি বার করতে বলেছে, উপরে লম্ব তার কার্তেসীয় সমীকরণ, মানে এই যে প্লেনটা যেটা আমাদের লম্ব প্লেন, তার কার্তেসীয় সমীকরণটা আমাদেরকে বের করতে বলেছে, বা ভেক্টর সমীকরণ, দুটোই বের করতে বলছে। আমি কার্তেসীয় সমীকরণটাকে ধরে নিচ্ছি, ধরি ধরি কার্তেসীয় সমীকরণটি হবে দেখো আমি এইভাবে ধরে নিচ্ছি, a ইন্টু এক্স মাইনাস, এই প্লেনের উপরে যে কোনো একটা নোন পয়েন্টকে নিয়ে নাও, আমি এইটাকেই নিয়ে নিচ্ছি, x মাইনাস 1 প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস 1 প্লাস সি ইন্টু জেড মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এইভাবে আমরা কনসিডার করতে পারি, যেখানে কি এবিসি হচ্ছে এই প্লেনটার সাথে থাকা কোনো পারপেন্ডিকুলার লাইনের ডিরেকশন রেশিও।
এই প্লেনটার সাথে আছে কোনো একটা লাইন যেটা পারপেন্ডিকুলার, তার ডিরেকশন রেশিও হচ্ছে এবিসি। এটি তো এইভাবেই তো সমীকরণ কনসিডার করা হয় প্লেনের। তো এখন দেখো আমাকে অ্যাকচুয়ালি এ বি সি এর ভ্যালুটা বের করতে হবে। এ বি সি এর ভ্যালু যদি আমরা বের করতে পারি তাহলে এই সমীকরণটা আমরা সম্পূর্ণভাবে পেয়ে যাব। ঠিক আছে, তো দেখো কিভাবে সেটা করব। এইবার এইটা যদি প্লেনটার সমীকরণ হয়, দেখো এই প্লেনটার ওপরে যে কোনো বিন্দুই তো একে স্যাটিসফাই করবে। তার মানে 2 4 3 যে এই বিন্দুটা আছে, এই বিন্দুটাও একে স্যাটিসফাই করবে। তাহলে আমি ওই কথাটি লিখব যে ইহা 2, 4, 3 বিন্দুগামী। তাহলে 2 4 3 এখানে যদি পুট করি, তার মানে কি হবে, এখানে 2 - 1 মানে 2 একই পাবো। তার মানে শুধু এ। আচ্ছা, এখানে যদি 4 পুট করি, 4 - 3 মানে 3, এই 4 - 1 মানে 3, তার মানে প্লাস 3b। আর এখানে 3 পুট করলে 3 - 2 মানে 1, প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটাকে আমি 1 নম্বর বলে নিচ্ছি। মানে সোজা কথায় আমাকে এবিসি দিয়ে সমীকরণ তৈরি করতে হবে, তবে তো সলিউশন হবে। আবার দেখো এই প্লেনটা আর এই প্লেনটা কি পরস্পর লম্ব। এই প্লেন দুটো যদি পরস্পর লম্ব হয়, তার মানে এদের যে নর্মাল ভেক্টর তারাও পরস্পর কি হবে, লম্ব হবে। এর সঙ্গে যে 90 ডিগ্রিতে আছে, এর সাথে যে 90 ডিগ্রি, তারাও নিজেদের মধ্যে 90 ডিগ্রি কোণই উৎপন্ন করবে। ওকে, তো আচ্ছা, এই সমতলটা আর এই সমতলটা লম্ব। আচ্ছা, এটাকে 1 বললাম, এইটাকে 2 বলে নিচ্ছি। আর দেখো যে x - 3y + 7z = 6, এটা ধরো 3 নম্বর। এখন লিখছি যে এখন 1 ও 3 নম্বর সমতল পরস্পর লম্ব। এরা যদি পরস্পর লম্ব হয়, তাহলে আমরা কি বলতে পারি যে এদের যে মানে a ইন্টু 1 মানে a, আচ্ছা -3 ইন্টু b মানে -3b, 7 ইন্টু c মানে +7c, এইটার গুণফল কি হবে, 0 হবে। 0 হবে। দুটো পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন বা ভেক্টরের কি হয়, দুটো ভেক্টরের ক্ষেত্রে ডট প্রোডাক্ট, আর স্ট্রেট লাইনের ক্ষেত্রে তাদের যে ডিরেকশন রেশিওর গুণফল যেটা, সেটা কি হয়, 0 হয়। L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইজ ইকুয়াল টু 0 হয়। তাহলে এইটা হলো আমাদের ক নম্বর ইকুয়েশন, 4 নম্বর ইকুয়েশন। এইবার 2 আর 4 এর আমরা সমাধান করব বা বর্জ্য গুণন করে নেব, যা খুশি করতে পারি। সমাধান করলে একটু মানে অন্যরকম হবে, আর বর্জ্য গুণনের সুবিধা হবে। বর্জ্য গুণন করব যে 2 ও 4 থেকে পাই, এখানে লিখতে হবে দরকার 2 ও 4 থেকে। হ্যাঁ, কেন বলবো না। দেখো দেখো এই সমতলটা যেটা দেয়া আছে, আমি ইকুয়েশনটা এটা লিখেছি, এই যে নিচের যে বড় করে সমতলটা আঁকা আছে, এর ধরো পারপেন্ডিকুলার এর সাথে এই সমতলটার সাথে যে কোনো পারপেন্ডিকুলার লাইন, ঠিক আছে, তার ডিরেকশন রেশিও কত হবে। ডিরেকশন রেশিও এখানে x এর সহগ, y এর সহগ আর z এর সহগ, মানে 1 -3 আর 7 হবে তো। ঠিক আছে, আবার এই যে সমতলটা আছে, এই যে সমতলটা আছে, এর সাথে পারপেন্ডিকুলার কোন লাইনের ডিরেকশন রেশিও কত হবে, এ বি সি। ঠিক আছে, এবার এই তলটার এই তলটা লম্ব, তার মানে এই তলের উপরে যে লম্ব, যে সরলরেখা, আর এই তলের উপরে যে সরলরেখার লম্ব, তাদের মধ্যে কোণ কত হবে, 90 ডিগ্রি কোণ হবে। আগে ভেবে দেখো, হবে না? ধরো, দাঁড়াও, ধরো তুমি তোমার মেঝেটাকে ভাবো আর একটা দেওয়াল, দুটো সমতল তো, দুটো সমতল কত কোণ করে আছে, 90 ডিগ্রি কোণ করে আছে। ঠিক আছে,
এইবার মেঝেটাতে একটা খুঁটিকে পোতো, তার মানে খুঁটিটা কি হয়ে যাচ্ছে, খুঁটিটা হচ্ছে মেঝের সঙ্গে পারপেন্ডিকুলার ভাবে আছে, অভিলম্ব ভেক্টর, ঠিক আছে। আর ওই দেওয়ালটাতে একদম সমান করে যেমন পেরেক পোতা হয় সেই রকম করে আরেকটা লম্বা খুঁটিকে পুঁতে দাও। এখন দেখো এই খুঁটি দুটো পরস্পরের মধ্যে কত কোণ উৎপন্ন করবে বলো, 90 ডিগ্রি করবে। তাহলে ওদের যে ডিরেকশন রেশিওর গুণফল কত হবে, 0 হবে। তো দুটো পারপেন্ডিকুলার লাইন হলে তাদের ডিরেকশন রেশিওর গুণফল কত হবে, 0 আসবে। তো সেইটি এখানে করেছি, মানে এ এর সাথে 1 এর গুণ, তারপরে -3 এর সাথে বি এর গুণ, আর সি এর সাথে 7 এর গুণ, এইটা সমান 0। এইভাবে কন্ডিশন দুটো পেয়েছি। ওকে, তো এইটা থেকে কি পাবো, এখানে বজ্র গুণন ছাড়া কোনো ভালো উপায় কিছু নেই। বি বাই, আর এটা ধরো সি বাই করলাম, তাহলে এ বাই মানে এখানে 3 ইন্টু 7 মানে 7 3 21, নর্মালি মাইনাস সাইন আছে, সি এর সহগ আছে এখানে 1 ইন্টু আমাদের এখানে -3, তার মানে হচ্ছে -3, মানে এটা +3 হয়ে যাবে। আচ্ছা বি বাই কি হবে, তার মানে এখানে আছে 1 ইন্টু 1 মানে 1, নর্মালি মাইনাস আছে। আচ্ছা এখানে এ এর সহগ 1, সি এর সহগ 7, তো এটা হলো 7। সি বাই কি হবে, তাহলে এখানে 1 ইন্টু -3 মানে -3, আর আর কারো যদি অসুবিধা হয় দুটো ইকুয়েশনকে পাশাপাশি লিখে নেবে, তাহলে এখানটা চাপা গেলে কি হবে, 3 ইন্টু 1 মানে -3। তো আরেক লাইন যদি আমরা লিখি, এ বাই এখানে হলো 24 ইজ ইকুয়াল টু বি বাই -6 ইজ ইকুয়াল টু সি বাই -6 ইজ ইকুয়াল টু কে ধরি, কে ধরে নিলাম, ব্র্যাকেটে লিখি, তাহলে এ সমান 24 কে, বি সমান -6 কে, সি সমান -6 কে, এই হ্যাঁ হ্যাঁ ঠিকই লিখেছি, -6 কে। তাহলে এবিসি এর মান এখানে বসালেই তো সমীকরণটা পেয়ে যাবো আমরা 1 নম্বর থেকে পাই। কি পাবে, তাহলে এ এর জায়গায় বসাচ্ছি 24 কে ইন্টু এক্স মাইনাস 1, বি এর জায়গায় বসাচ্ছি -6 কে ইন্টু ওয়াই মাইনাস 1, প্লাস সি এর জায়গায় বসাচ্ছি, এটাতেও বসাচ্ছি -6 কে ইন্টু জেড -2 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো 6 ও কমন হবে, কে তো কমন হবেই, 6 ও কমন হবে, দিয়ে ওই সাইডে পাঠিয়ে দাও। ওকে, এইখানে কে যুক্ত রাশি হলেও কিন্তু আমাদের ইকুয়েশনটা কে বিহীন হয়ে যাবে, কেননা কেটা আমরা ওই সাইডে পাঠিয়ে দেবো। তাহলে 6 কে কমন যাচ্ছে, এইখানে 8 3 24, তার মানে এখানে পাচ্ছ 8 ইন্টু এক্স মাইনাস 1, এখানে -1 পড়ে থাকবে, -y মাইনাস 1 মাইনাস জেড -2 ইজ ইকুয়াল টু 0, ইমপ্লাইজ কি হবে 8x -y মাইনাস জেড, এখানে -8 +1 আর +2 মানে +3 মানে এটা হচ্ছে -5 পড়ে থাকবে ইজ ইকুয়াল টু 0। এইটাই দাঁড়িয়ে যাবে কার্তেসীয় সমীকরণটা। ঠিক হলো কি, ভুল ঠেকছে, একটু ভুল ঠেকছে, তাহলে কি আমার এইখানে কোথাও ভুল হয়েছে। আচ্ছা 1 মিনিট দাঁড়াও, ধরো a প্লাস 3b প্লাস c ইজ ইকুয়াল টু 0, 6 4 হ্যাঁ, ও হো, আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, আমি তাই তো কোথা থেকে ভুল হলো, যে কোনো হ্যাঁ ঠিক 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 4 6 24, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এইটা হলো কত, এটা 4x হয়ে গেল, এখানে -4 আর এখানে 3, তার মানে এটা -1 হবে। ওকে, -1 ওইদিকে পাঠিয়ে দাও, তো এটা +1 হয়ে গেল, এইটা হচ্ছে ইকুয়েশন হবে। ঠিকই আছে, এবার মিলে গেছে, মিলিয়ে গিয়ে আছে, একদম ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কার্তেসীয় ইকুয়েশন দাঁড়ালো, আর এর ভেক্টর রূপটা এখানে উপরে লিখে দিচ্ছি। ভেক্টর সমীকরণ কি হবে,
সমীকরণ, ভেক্টর সমীকরণ আমাদের দাঁড়াবে, তার মানে এইখানেতে এইভাবে লিখতে হবে, মানে এন ভেক্টরটা কি, নর্মাল ভেক্টরটা কত, এই সমতলের নর্মাল কত, তার মানে 4 -1 আর -1, ঠিক আছে। এন ভেক্টর আমাদের কেমন লিখি, আর ভেক্টর ডট এন ভেক্টর সমান ডি, এখানে একটা কনস্ট্যান্টটা তো ডিটা তো 1, আর দেখো এন ভেক্টরটা কিভাবে লিখবো, আর ভেক্টরটা হচ্ছে এক্স আই ওয়াই জেড জেড কে, তার মানে এক্স আই প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, কে ক্যাপ এর সাথে ডট প্রোডাক্ট হবে কার, এর সাথে ডট প্রোডাক্ট হবে নর্মাল ভেক্টর, তার মানে 4i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, এটা হয়ে গেল। মানে এটা লেখার দরকার নেই, এটাকে আর ভেক্টর লিখে দাও, এটা লেখার দরকার নেই, আর ভেক্টর ডট এইটা ইজ ইকুয়াল টু 1, এইটাই হচ্ছে আমাদের ভেক্টর সমীকরণ, এটাই ভেক্টর সমীকরণ। ভেক্টর থেকে কার্তেসীয় করতে গেলে আর এর মানটা বসিয়ে দিতে হয় এক্স আই ওয়াই জে জেড কে, তাহলে ওকে। আচ্ছা হলে হয়েছে, এবার দেখো পরেরটা কি বলছে, এই দুটো বিন্দুগামী যে সমতল এই সমতলের উপরে লম্ব, তার সমীকরণ, তার সমীকরণ এইটা, এইটা তো আগেরটার সঙ্গে খুব একটা তফাৎ কিছু নেই, দাঁড়াও এখানে এই দুটো বিন্দুগামী এই সমতলের উপর লম্ব, তার কার্তেসীয় সমীকরণ, সেম অঙ্ক, সেম স্টাইলের অঙ্ক হবে, এইখানে শুধু সমীকরণটা দিয়ে দিয়েছে, এইটুকুই যা তফাৎ। ওকে, তাহলে কি করে দেবো, একই অঙ্ক কিন্তু প্রায় একই, সেম সেম কনসেপ্ট। দেখো এইখানে বলেছে এই দুটো বিন্দুগামী এই সমতলের উপর লম্ব, আর এখানেও বলেছে একই কথা, যে এই দুটো বিন্দুগামী যে সমতল এই সমতলের উপর লম্ব, সেম প্রায় সেম কনসেপ্ট হবে, ঠিক আছে। আমি আর কিছু লিখছি, আচ্ছা করে দিচ্ছি, কেউ হুঁও বলেন, তো বললো, আচ্ছা আচ্ছা ওকে, কেউ না হও বলে, যে আমি ভাবলাম যে আগেরটা হয়তো বোঝা গেছে কি যায়নি। আচ্ছা দেখো এই বিন্দুগামী যে সমতলটি, এই দুটো সমতল প্রত্যেকের উপরে লম্ব, তাহলে একটা সমতল এর উপরেও লম্ব এর উপরেও লম্ব, ঠিক আছে। যেমন ঘরের ধরো মেঝেটা আর পাশাপাশি দুটো দেওয়াল, তিনটে সমতল তিনজনের উপরে লম্ব, সেই রকম হলে তার সমীকরণ হবে এইটা। কিভাবে পাবো, আমরা এই বিন্দুগামী সমতলটাকে ধরে নেব, যে ধরি -1, 3, 2 বিন্দুগামী সমতলটি হলো, কি হলো না, a ইন্টু এক্স মাইনাস অফ -1, মানে মাইনাস মাইনাসে +1 হবে, প্লাস বি ইন্টু ওয়াই -3 প্লাস সি ইন্টু জেড -2, ওকে, ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমরা সমতলের সমীকরণটা এইভাবে ধরলাম। এখন দেখো এটাকে আমরা যদি 1 নম্বর বলি, এবার তার নিচে লিখছি এক্স প্লাস 2y প্লাস 2z ইজ ইকুয়াল টু 5, এটাকে বলছি 2 নাম্বার, আর 3x প্লাস 3y প্লাস 2z ইজ ইকুয়াল টু 8 হলো আমাদের 3 নাম্বার, তাহলে 1 ও 2 পরস্পর লম্ব, তাহলে আমরা কি বলতে পারি, 1 আর 2 লম্ব মানে এদের যেগুলো নর্মাল ভেক্টর, তাদের ডিরেকশন রেশিও বা নর্মাল ভেক্টর বলো বা স্ট্রেট লাইন বলো, তাদের ডিরেকশন রেশিওর গুণফলগুলো কি হবে, 0 আসবে,
তার মানে 1 ইন্টু a ইন্টু 1 মানে a প্লাস b ইন্টু 2 মানে হচ্ছে 2b। আচ্ছা এইখানেও আছে 2 2 ইন্টু c মানে প্লাস 2c ইজ ইকুয়াল টু 0। আবার কি 2 ও 2 ও 3 নয় 1 ও 3, 1 ও 3 পরস্পর লম্ব, 1 ও 3 পরস্পর লম্ব। তাহলে 1 আর 3 যদি পরস্পর লম্ব হয় তাহলে আমরা কি বলতে পারি 3a প্লাস 3b প্লাস 2c ইজ ইকুয়াল টু 0। এবার এইটাকে আমরা বলে নিলাম 4 নম্বর, এটাকে বলছি 5 নম্বর। তাহলে লিখছি 4 ও 5 থেকে পাই a বাই is equal to b বাই is equal to c বাই। a বাই কি হবে 2 ইন্টু 2 2 2 এ 4 মাইনাস 2 ইন্টু 3 মানে 3 2 এ 6। b বাই কি আসবে 2 ইন্টু 3 মানে 6 মাইনাস 1 ইন্টু 2 মানে 2 আর c বাই কি আসবে 3 একে 3 মাইনাস 3 দুগুণে 6। বা আমরা বলতে পারি a বাই মাইনাস 2 is equal to b by 4, b by 4 is equal to c by minus 3। ওকে, তো এটি আমরা পেলাম। তাহলে এখানেও ওই একই কথা বলবো ইকুয়াল টু কে ধরে নাও, ইকুয়াল টু কে ধরি। তাহলে এখান থেকে পাচ্ছি a সমান মাইনাস 2k, b is equal to 4k আর c is equal to minus 3k। তাহলে দেখো এখন এই abc এর ভ্যালুটা আমরা একে পুট করে দিতে পারি। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে কি পাবো তাহলে a এর জায়গায় আমরা বসাচ্ছি মাইনাস 2k ইন্টু এক্স প্লাস 1 প্লাস 4k ইন্টু ওয়াই মাইনাস 3। আচ্ছা এইখানে মাইনাস 3k ইন্টু জেড মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে কে তো যাচ্ছে, আচ্ছা মাইনাসটাকেও তাড়িয়ে দাও, তাহলে কে আর মাইনাস দুটোই চলে গেল। তার মানে 2x প্লাস ধরো 2 পাবে। আচ্ছা এখানটায় মাইনাস চলে আসবে মানে মাইনাস 4y, মাইনাসে মাইনাসে প্লাস 12 আর এখানে পাবো 3z মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে 2x মাইনাস 4y প্লাস 3z। আচ্ছা এইখানে 12 আর দিয়ে 14, 14 থেকে 6 বাদ গেলে হয় 8 ইজ ইকুয়াল টু 0। দেখো এইটাই হচ্ছে সমীকরণটা চেয়েছে। প্রায় প্যারালাল কনসেপ্ট, ওই 6 যেমন হয়েছে বা 7টাও একই রকম হবে, 8টাও প্রায় প্যারালাল, প্রায় একদম এক্সাক্টলি না হলেও প্রায় প্যারালাল। ওকে, আমারও ধরো এই একই কেস। বিডি মাঝে মাঝে কি এই ব্যাচটা অফ করে দিচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, টাইমটা চেঞ্জ করে পড়িয়ে দিয়েছে। আচ্ছা দেখো 9টা দেখো কি বলছে যে দেখাও যে এই সরলরেখা এবং এই সরি এই তিনটে সমতলতয় যথাক্রমে এদের উপরে লম্ব। তার মানে বলতে চাইছে যে এই সমতলটা লম্ব হচ্ছে ওয়াই জেড প্লেনের উপরে, এই সমতলটা এই সরি এক্স ওয়াই এর উপরে, এটা হচ্ছে ওয়াই জেড এর উপরে আর এই প্লেনটা হচ্ছে জেড এক্স এর। এখন
কেউ বলতে পারবে যে এক্স ওয়াই সমতলের সমীকরণ কি হবে? এক্স ওয়াই সমতলের সমীকরণ কি হবে কেউ বলতে পারবে? সেটা তো তোমার এক্স অক্ষের না 110 না ওইরকম নয়, সমতলটার সমীকরণ। দেখো বলছি আমি, দেখেন এটা তো আমরা ওয়াই অক্ষ ধরি, এটা এক্স অক্ষ ধরি, আর এটাকে ধরো জেড অক্ষ ধরি, ঠিক আছে? দেখো এই সমতলের এই যে এইটা তো আমরা এক্স জেড প্লেনের একটুখানি অংশ আমি নিচ্ছি, এই অংশটুকুই ধরো নিচ্ছি, এক্স ওয়াই প্লেনটাকে ধরো নিয়েছি, এই প্লেনটা তো যে কোনো একটা তল দিয়ে আগে বিবেচনা করো। এইবার কি দেখো সমতলের সমীকরণ আমরা কিভাবে করি, তাহলে এই প্লেনটার ওপরের আমাদের একটা নোন পয়েন্ট দরকার, তাহলে দেখো জিরো জিরো বিন্দুটা তো এইখানে অবশ্যই আছে, ঠিক আছে? এই প্লেনটার ওপরেই তো জিরো জিরো বিন্দুটা আছে, এটা কোণেই থাক মাঝেই থাক যেখানেও আছে, আর এই প্লেনটার সাথে একটা পারপেন্ডিকুলার লাইন জেড অক্ষটাকে বলতে পারি। তাহলে দেখো আমরা প্লেনের ইকুয়েশনটা কিভাবে এক্স ওয়াই প্লেনের নিচ্ছি, তাহলে ধরো এক্স মাইনাস জিরো তাকে এর যে পারপেন্ডিকুলার লাইন তার ডিরেকশন রেশিও মানে কত 100 না 001 দিয়ে গুণ করতে হবে, তার মানে 0 ইন্টু এইটা প্লাস 0 ইন্টু ওয়াই মাইনাস জিরো প্লাস 1 ইন্টু জেড মাইনাস জিরো ইজ ইকুয়াল টু জিরো। তো এই পার্টটা গোটাই জিরো হয়ে যাচ্ছে, এটাও জিরো হয়ে যাচ্ছে, তার মানে এটা সরি জিরো। তো তার মানে কি হচ্ছে 1 ইন্টু জেড পড়ে থাকছে, অ্যাকচুয়ালি জেড ইজ ইকুয়াল টু জিরো। দেখো ভালো করে বোঝা গেল কি বিষয়টা? তো এইটা হচ্ছে এক্স ওয়াই প্লেনের সমীকরণ। তুমি ভাবো না এক্স ওয়াই প্লেনের উপরে তুমি যে কোনো বিন্দু নাও, সাপোজ এইখানে একটা বিন্দু, এইদিকে তুমি এম ঘর আগিয়েছো আর এইদিকে এন ঘর আগিয়েছো, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কেমন হবে? এম কমা এন কমা জিরো, কেননা ওয়াই অক্ষ পরাবর্তক আমাকে আঘাতই হচ্ছে না। তার মানে যে কোনো বিন্দু নাও না কেন এই প্লেনটার উপরে সব সময় কি হবে, জেড স্থানাঙ্কটা জিরো হবে। তো সেটাই এই সমীকরণের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। দেখো জেড ইজ ইকুয়াল টু জিরো হচ্ছে এক্স ওয়াই প্লেনের ইকুয়েশন, জেড ইজ ইকুয়াল টু জিরো। ঠিক একইভাবে ওয়াই জেড প্লেনের ইকুয়েশন তার মানে কি হবে কেউ বলতে পারবে? ওয়াই জেড প্লেনের ইকুয়েশন কি হবে? একদম এক্স ইজ এক্স সমান জিরো হবে, আর জেড এক্স প্লেনের ইকুয়েশন একইভাবে ওয়াই ইজ ইকুয়াল টু জিরো হবে, ঠিক আছে? এটা দেখো এটা কিন্তু খুব ভালো একটা কনসেপ্ট, এটাকে মাথায় রাখতে হবে আমাদের। জাস্ট আমি কিভাবে আসছে দেখিয়ে দিলাম, মুছে নিচ্ছি এগুলোকে, এই অঙ্ক করতে লাগবে না তো, জাস্ট ওইগুলো ওইটুকু মাথায় রাখলেই হবে। বেশ, এখন এই যে আমাকে প্রথম দেখো এই অঙ্কটা তিনটে পার্ট, প্রথম পার্টটা হচ্ছে কি এই প্লেনটা এক্স ওয়াই সমতলের উপরে লম্ব, ঠিক আছে? তাহলে আমি লিখছি এক্স ওয়াই সমতলের তলের সমীকরণ, সমীকরণ জেড ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এক্স ওয়াই সমতলের লম্ব বা অভিলম্ব ভেক্টর, ভেক্টর দিয়েই বলছি, হ্যাঁ অভিলম্ব ভেক্টর, অভিলম্ব ভেক্টর কি হবে? জিরো ইন্টু, এটা অ্যাকচুয়ালি কেমন লেখা আছে, জিরো ইন্টু এক্স প্লাস জিরো ইন্টু ওয়াই, তার মানে জিরো আই ক্যাপ ওইগুলো লেখার দরকারই নেই, শুধুমাত্র কে ক্যাপ ইজ ইকুয়াল টু জিরো, ওয়ান ইন্টু কে ক্যাপ মানে কে ক্যাপ, ঠিক আছে? শুধু ভেক্টরটা হচ্ছে কে ক্যাপ। আর দেখো এক্স প্লাস বিওয়াই প্লাস আর ইজ ইকুয়াল টু জিরো, সমতলের অভিলম্ব ভেক্টর কি হবে? এ ইন্টু আই ক্যাপ প্লাস বি ইন্টু, সবগুলোই ডিরেকশন রেশিও দিয়ে বলছিলাম, একটা দেখি ভেক্টর দিয়ে করি, জে ক্যাপ, এইটা হচ্ছে অভিলম্ব ভেক্টর। এখন দেখো আমরা যদি এই দুটো ডট প্রোডাক্ট করি, দুটো ভেক্টরের যদি ডট প্রোডাক্ট জিরো হয়, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট জিরো হওয়ার অর্থ কি, ভেক্টর দুটো পরস্পরের পারপেন্ডিকুলার হবে, এক্সেপ্ট দুটো ভেক্টরের কোনোটা
জিরো যদি না হয় ইন ম্যাগনিটিউড, তাহলে দেখো দুটোর কেউ জিরো নয়, কিন্তু এই দুটোর যদি ডট প্রোডাক্ট করি তার মানে কত পাবো? জিরো। অ্যাকচুয়ালি জিরো ভেক্টর, জিরো ভেক্টর নয়, জিরো পাবো, কারণ স্কেলার কোয়ান্টিটি, এটা স্কেলার প্রোডাক্ট। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। অতএব আমরা বলতে পারি যে ax প্লাস by প্লাস r ইজ ইকুয়াল টু জিরো, সমতলটি xy সমতলের সহিত লম্ব, সমতলের সহিত লম্ব, এইটা বলতে পারি। একইভাবে ঠিক বাকিগুলোও দেখাতে হবে, এইটার সাথে এইটাকে লম্ব দেখাতে হবে, এইটার সাথে এইটাকে লম্ব দেখাতে হবে। আর করছি না, দেখো সেম কনসেপ্ট, আর কিছু নেই। এটাই যেমন z ইজ ইকুয়াল টু জিরো নিয়েছি, এইটার ক্ষেত্রে নিতে হবে x ইজ ইকুয়াল টু জিরো। একইভাবে বাকিগুলি, একইভাবে বাকিগুলি দেখাতে হবে। লেখা নেক্সট অঙ্কে চলে আসে। হুম, কালো ঠান্ডা ছিল মোটামুটি। না, আজকের যে ব্যাপারটা, আজকে দেখো মানে মেঘলা ওয়েদার একটু আছে, মেঘলা ওয়েদার একটু, তো সেই জন্য মনে হচ্ছে ঠান্ডাটা। হ্যাঁ বলো। আনডিসিপ্লিন হয়েতে চলছে বলছো, তাই তো? ঠিক বলেছো। আবার কি, এই তো 20 তারিখ হয়ে গেল জানুয়ারি মাসের, তার মানে এবার ঠান্ডা বিদায়ের সময় প্রায় হয়েই গেছে। এইবার যেটা হয় মানে এমনি ন্যাচারালি যতটুকু দেখা যায়, হ্যাঁ না, আর তোমার সপ্তাহখানেক পরে দেখবে একটা যেন গরম গরম ভাব হয়, তারপরে মানে সপ্তাহখানেক ধরে এখন একটু এই উষ্ণ আবহাওয়া চলে, দিয়ে হঠাৎ করে একবার আবহাওয়াটা এমন হয়ে যায়, দেখবে খুব শুষ্ক হয়ে যায়, যেন গা হাত পা একটু চড়চড় করছে, এরকম কয়েকদিন হওয়ার পরে ব্যাস ঠান্ডা পুরোপুরি বিদায় হয়ে যায়। আর রোদ তো এমনি গায়ে লাগতে শুরু করেছে এখন, বাইরে বেরালে রোদটা আস্তে আস্তে যেন চড়া মনে হয়। আবার কি ইন্ডিয়ার ঠান্ডা এরকম, পশ্চিমবঙ্গের, ইন্ডিয়ার নয়, বিশেষ করে পশ্চিমবঙ্গের আর কি, আমাদের এখানে ঠান্ডা এর বেশি কিছু না। আচ্ছা, যদি বলছে এই বিন্দুদ্বয় সমতলীয় হয় তবে প্রমাণ করো যে এইটা, তাহলে বিন্দুদ্বয় যদি সমতলীয় হয়, তাহলে সমতলীয় হলে কি হবে? ধরো এইটার তিনটে বিন্দু, তো এদের ডিরেকশন রেশিও আর ধরো এইটা আর এইটার ডিরেকশন রেশিও, ওইগুলোকে আমরা একটা ডিটারমিনেন্টের মধ্যে লিখবো, ঠিক আছে, ইজ ইকুয়াল টু জিরো করে নেব। সমতলীয় হলে তাই হয়। এই দুটো আচ্ছা, হ্যাঁ এই দুটো বিন্দুর মধ্যে কি হবে, তাহলে 2x মাইনাস এক্স মাইনাস টু, তার মানে হলো, বা একবার লেখাটাই ভালো, 2 - x - 2, তাহলে আর এইখানে পাচ্ছি 2 - 2 মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই,
আর কি পাবে 2 মাইনাস 2, 2 মাইনাস 2। এইবার ধরো সাপোজ একটাকে ফিক্সড করেও নিতে পারো, বা এইটা মাইনাস এটা নিয়েছো, এবার এই দুটোর মধ্যে করে নাও, এটাই বেটার হবে। তাহলে এই দুটোর মধ্যে হচ্ছে, তাহলে 2 মাইনাস 2 পেলাম, 2 মাইনাস 2। ওকে, বিন্দুগুলো দেখতে হয়তো একটু অসুবিধা হতে পারে, কেননা স্ক্যানটা ঠিক হয়নি। তাহলে 2 মাইনাস ওয়াই, এইটাকে আগে নিচ্ছি, তার থেকে 2 বিয়োগ করছি, বিয়োগ 2। আর এখানে আছে 2, সেখান থেকে বিয়োগ করছি 2 মাইনাস জেড, মানে মাইনাসে মাইনাসে প্লাস জেড, এটা হলো। আবার যদি এই দুটো বিন্দু নেই, এই দুটো বিন্দু নিলে এখানে 2 মাইনাস এক্স মাইনাস 2। আর এমন নয় যে এইটাকে আগে নিতে হবে কি এইটাকে আগে নিতে হবে, এমন ব্যাপারটা কিছু নয়, ডিরেকশন রেশিওর মতো ব্যাপারটা, মতো কেন ওটাই। তাহলে এখান থেকে 2 মাইনাস 2, 2 মাইনাস 2, আর এখানে হচ্ছে 2 মাইনাস এইটা, 2 মাইনাস 2 মাইনাস জেড। ওকে, এইটা ইজ ইকুয়াল টু কি হবে 0। এখন দেখো এটা ইমপ্লাইজ কি হবে, তার মানে এইখানে পড়ে থাকছে শুধু মাইনাস এক্স, এখানে পড়ে থাকছে ওয়াই, এখানে পড়ে থাকছে 0, এখানে পড়ে থাকছে 0, এখানে মাইনাস ওয়াই, আর এখানে পড়ে থাকছে জেড। ঠিক একইভাবে এখানে পড়ে থাকছে মাইনাস এক্স, এখানে 0, আর এখানে পড়ে থাকছে তোমার মাইনাস জেড, মাইনাস জেড ইজ ইকুয়াল টু 0। ভেঙে নাও, বাংলায় কি পাবে, মাইনাস এক্স ইন্টু এইখানে এইগুলোর যদি গুণ করো তো প্লাস ওয়াই জেড, প্লাস ওয়াই জেড, তার মানে এক্স ওয়াই জেড পেলে, এক্স ওয়াই জেড পেলে, ঠিক আছে। মাইনাস এটা তো 0 এসে যাবে, কম্পোনেন্টটা দরকার নেই। এবার মাইনাস ওয়াই ইন্টু কি হবে, এইটা 0, আর এইখানে দেখো মাইনাস এক্স জেড, জেড এক্স পাচ্ছ, ওয়াই ইন্টু মাইনাস জেড এক্স, তো তার মানে এইটা হয়ে যাচ্ছে প্লাস, কিছু ভুল করছি, ওয়াই ইন্টু, হ্যাঁ জেড এক্স, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। আর এটা তো 0 ইন্টু, তার মানে 0, এই দিকটা তো এমনি 0 চলে আসছে, ঠিক আছে। হ্যাঁ, এইটা বিন্দুদ্বয় সমতলীয় হয়, তবে প্রমাণ করো যে এইটা ইজ ইকুয়াল টু 1। ও, তার মানে এই বিন্দুতল সমতলীয়, এইটা ঠিক আছে, ঠিক আছে, এইটা প্রমাণ করতে হবে না, হবে না। তার মানে একটা বিন্দুকে আমাকে এক্স ওয়াই জেড নিতে হবে আর কি, এক্স ওয়াই জেড নিতে হবে যে কোনো একটা বিন্দুকে, মানে যেভাবে করি 3টে বিন্দু দিয়ে সেই রকমই করতে হবে এখানে। তাহলে এই দুটো ঘর ঠিক আছে, মানে এটা মাইনাস টু মাইনাস টু, মাইনাস টু দুটোই মাইনাস টু, প্রথমটায় কোনটায় হবে, এইটার জন্য এইটাকে ফিক্সড করেছি এখানে, ঠিক আছে। তো দেখো এই লাইনটা চেঞ্জ করলেই হবে, এই লাইনটা চেঞ্জ করলেই হবে। তার মানে এক্স মাইনাস টু আসবে, তারপরে দেখো ওয়াই মাইনাস টু আসবে, আর এইখানটায় আসবে জেড মাইনাস টু প্লাস জেড, এইটি আসবে। এটাই ইজ ইকুয়াল টু 0, সমতলের সমীকরণ হয়, ঠিক আছে। এটাই হচ্ছে সমতলের সমীকরণ। তার মানে এক্স মাইনাস টু, আরেকবার লিখি, ইমপ্লাইজ এটা আসছে এক্স মাইনাস টু, এখানে ওয়াই মাইনাস টু, আর এখানে হচ্ছে 2z y মাইনাস 2, সরি, আর এটা হচ্ছে 2z, হ্যাঁ মাইনাস 2। বলো, হ্যাঁ ধরো 3টে বিন্দু নিয়ে আমি ভাবছিলাম যে, আমি প্রথমটায় দেখো, আমি ভাবছিলাম যে বলছি, হ্যাঁ বলছি, বলছি আবার বলে দিচ্ছি। আমি প্রথমে যেটা করছিলাম না, যে এই 3টে বিন্দু একতলীয়, সেইটা দেখাচ্ছিলাম, ঠিক আছে।
দেখানো হয়ে যাচ্ছিল আমার এই তিনটে বিন্দু একই তলে অবস্থিত। আমি সেটা নয়, আমি তারপরে দেখলাম যে এটা প্রমাণ করতে দিয়েছে এইটা, মানে এই তিনটে বিন্দু সমতলীয় হয় তবে প্রমাণ করো, মানে এইটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে তোমার ইকুয়েশনটার মতো। তো দেখো কিভাবে আমরা প্রমাণটা করব না, এই তিনটে বিন্দু তো এক তলে অবস্থিত, তাহলে এক তলে থাকলে তিনটে বিন্দু যখন একটা তলে থাকে তখন তার সমীকরণ আমরা কিভাবে বের করি, ঠিক আছে, এক্স মাইনাস যে কোনো একটা পয়েন্টকে ফিক্সড করি, সেটা বিয়োগ করব। ধরো এই পয়েন্টটাকে আমি এখানে ফিক্সড করেছি, তিনটের মধ্যে যে কোনো একটাকে নিতে পারি, এমন নয় যে এটাকে নিতে হবে। তাহলে এক্স মাইনাস এক্স স্থানাঙ্ক, ওয়াই মাইনাস ওয়াই স্থানাঙ্ক, আর জেড মাইনাস জেড এর স্থানাঙ্কটা। আবার ধরো এই বিন্দুটায় এর এক্স স্থানাঙ্ক থেকে এর এক্স স্থানাঙ্ক বিয়োগ, 2 বিয়োগ 2, সরি এটা একটু ভুল হয়ে গেছে, দাঁড়াও, 2 মাইনাস এক্স আছে ওইটাই, 2 মাইনাস এক্স মাইনাস 2, তারপরে ধরো এটাই হবে 2 মাইনাস 2, 2 মাইনাস 2, আর একটা হবে 2 মাইনাস 2 প্লাস জেড। ঠিক আছে, এইটি দাঁড়াবে আমাদের যে প্লেনের ইকুয়েশনটা এইভাবে আমরা ফর্ম করি না, ইকুয়াল টু 0। তাহলে এইখানে কি হবে, 2 থেকে 2 বিয়োগ হয়ে গেল, তার মানে মাইনাস এক্স পড়ে রইল, এখানে 0 পড়ে রইল, এখানে পড়ে রইল প্লাস জেড, এখানে পড়ে থাকছে মাইনাস এক্স, এখানে 0। ও, এই দুটো তো একই লেখা হয়ে গেছে, এই দুটো হবে না। তাহলে এইটা একবার বিয়োগ হবে এইটা থেকে, লিখেছি এইটা একবার বিয়োগ হবে এইটা থেকে, সব ভুল করে ফেলেছি। তার মানে এখানে দেখো 2 মাইনাস 2, 2 মাইনাস 2, 2 মাইনাস ওয়াই মাইনাস 2, 2 মাইনাস ওয়াই মাইনাস 2, আরেকটা হচ্ছে 2 মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাস জেড। আচ্ছা, তার মানে এখানে আসছে 0, এখানে মাইনাস ওয়াই, আর এখানে আসছে প্লাস জেড, একই এলো, এখানেও জেড এসেছিল, এখানেও জেড এলো। ঠিক আছে, অসুবিধা কিছু নেই, ইজ ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0, তার মানে ইমপ্লাইজ আমরা কি বলতে পারি, x মাইনাস 2 ইন্টু ইন্টু দেখো এটা 0, আর এইখানে মাইনাস ওয়াই জেড, তার মানে মাইনাস অফ মাইনাস ওয়াই জেড মানে প্লাস ওয়াই জেড দিয়ে গুণ হবে, এটা মাইনাস ওয়াই মাইনাস 2, তাকে গুণ হচ্ছে কোনটা, এইটা, মাইনাস এই দিকটা তো 0 হয়ে যাচ্ছে, তার মানে মাইনাস এক্স জেড দিয়ে গুণ হচ্ছে, তার মানে এটা প্লাস হয়ে যাবে, আর এখানে এক্স জেড পরেই লিখে রাখি, আর প্লাস ধরো 2z মাইনাস 2, 2z মাইনাস 2 তাকে কত দিয়ে গুণ হবে, তাহলে এইখানে মাইনাসে মাইনাসে প্লাস এক্স ওয়াই দিয়ে, প্লাস এক্স ওয়াই দিয়ে গুণ হবে, ইজ ইকুয়াল টু 0। ওকে, তার মানে এইখানে দেখো কোথাও একটা চিহ্নের গন্ডগোল হচ্ছে, কেননা এই টার্মটা কাটতে হবে হিসাব মতো, মানে এক্স ওয়াই জেড, এইখানে দেখো একটা এক্স ওয়াই জেড আসছে, এইখানেও একটা এক্স ওয়াই জেড আসছে, এইখানে 2xyz আসছে, ওই টার্মটি পুরোপুরি কেটে যাবে বা বাতিল হয়ে যাবে, নাকি না, তা হবে না, নাও হতে পারে। আচ্ছা দেখি, তাহলে ধরো এইখানে পাচ্ছি আমরা xyz, তার মানে দেখো 4xyz পাচ্ছি, ওকে, 4xyz মাইনাস 2yz, 2yz। আচ্ছা, এইখানে ধরো পাচ্ছি মাইনাস 2zx বা xz, আর এইখানে পাচ্ছি মাইনাস 2xy ইজ ইকুয়াল টু 0।
অদ্ভুত একটা ব্যাপার দাঁড়িয়ে গেল। এইটা এইটা মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেল, এইটা মাইনাস এটাও মাইনাস মাইনাসে প্লাস এসে যাচ্ছে, একটা কেটে যেতে হবে, মানে অ্যাটলিস্ট এইটার আর এইটার চিহ্নের তফাৎ হবে, যে কোনো জায়গায় একটা আমার চিহ্নের ভুল হচ্ছে কোনোভাবে। কোনোভাবে চিহ্নের ভুল হচ্ছে। টু মাইনাস ওয়াই মাইনাস টু, টু মাইনাস টু খুঁজে পাচ্ছি না, কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। এইখানে অ্যাকচুয়ালি এক্স ওয়াই জেড আসতে হবে হিসাব মতো, তাহলেই হয়ে যায়। এইখানে ন্যাচারালি মাইনাস আসে এর আগে, ঠিক আছে, এর আগে ন্যাচারালি মাইনাস এলো, ওয়াই মাইনাস টু হলো, তার মানে এইটাই গুণ হবে, ওকে, মাইনাস এক্স জেড, এই কোণ ইন্টু এই কোণ, ঠিকই তো আছে, এটা প্লাসই হয়ে যাবে। তো কি আমার মিলে গিয়েছিল, শুধু ওইটুকু। তোমাদের কারো কাছে বই আছে? হ্যাঁ বলছি, বইয়ে দেখো তো এই সাইন গুলো, এইগুলো সব একই রকম সব লেখা আছে কিনা, কি লেখা আছে একটু বলবে? মানে আমার তো বইটা তো ওল্ড ইয়ের, 10 হ্যাঁ ওকে, হ্যাঁ হ্যাঁ এই তার মানে এই অঙ্কটাই দেয়া আছে, তফাৎ কিছু নেই, তফাৎ কিছু নেই। কোথায় গন্ডগোল হলো? শুধু একটা সাইনের গন্ডগোল হবে এইখানে, ঠিক আছে, এইখানে মানে শুধুমাত্র এই যে এই এক্স ওয়াই জেড বিয়োগ টিয়োগ হয়ে গেছে, মানে এইখানে কিছু একটা হবে আর কি, মানে শুধু এক্স ওয়াই জেড আসার কথা ছিল, এইটা ফোরটা আসবে না, এইরকম একটা ব্যাপার, সেটাই বা কিভাবে হবে এখান থেকে। ক্যালকুলেশন ঠিক আর কিছু বোঝা যাচ্ছে না। এই বিন্দুত্বয় যদি সমতলীয় হয়, সমতলীয় হোক না, সমতলীয় হলে তাদের এই, আমি আর একটা ইয়ে ধরে নিলাম, ধরে নিলে ঠিকই আছে, এটা অন্য আরেকটা নিয়ে দেখা যেতে পারে, মানে ফিক্সড পয়েন্ট আমরা ধরো এইটাকে ফিক্সড করে নিলাম, করেও দেখতে পারি, তবে এইটাই হচ্ছে পদ্ধতি হবে, এইরকম পদ্ধতি করলেই আসবে, আর এইখানেতে আসবে না কোনো মতে। এইখানে কি হয়ে যাবে জানো, এইখানে এসে যাচ্ছে ধরো টু ইন্টু এক্স ওয়াই প্লাস ধরো টু ইন্টু ওয়াই জেড প্লাস টু ইন্টু জেড এক্স বা এক্স জেড যাই বলো না কেন, ইজ ইকুয়াল টু ফোর ইন্টু এক্স ওয়াই জেড আসছে। তো এবার এক্স ওয়াই জেড দিয়ে ভাগ যদি করে দিই বোথ সাইড গিয়ে, তাহলে আসছে আমাদের টু বাই জেড প্লাস টু বাই
এইখানে আসছে এক্স প্লাস 2/y ইজ ইকুয়াল টু 4 চলে আসছে, এইটা আছে 1। এইটাই হচ্ছে তফাৎ হয়ে যাচ্ছে। এইভাবেই হবে, কিন্তু কোথাও একটা গন্ডগোল হচ্ছে, হয় আমার গন্ডগোল কিংবা ডাটাতে ভুল আছে, যে কোনো একটা ব্যাপার। কিন্তু কি ভুল করেছি আমি খুঁজে পাচ্ছি না। যদি ভুল করেও থাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমরা কি ক্যালকুলেশনটা কোথাও যদি ভুল খুঁজে পাও বলতে পারো, নো প্রবলেম। আমি কিন্তু ভুল খুঁজে পাচ্ছি না। হুম, হুম, বলছি বলছি হ্যাঁ বলছি, এই পয়েন্টটাকে ধরো আমি ফিক্সড পয়েন্ট করে নিয়েছি। আমরা কি করি, একটা যে কোনো পয়েন্টকে ফিক্সড করি, সেইগুলো সব থেকে বিয়োগ করি, ঠিক আছে? তাহলে এইটা আমি বিয়োগ করব। তার মানে আমি এই সমতলের উপরে এনি পয়েন্ট আমি এক্স ওয়াই জেড তো নিতে পারি। তাহলে এক্স থেকে বিয়োগ করছি এই দুইটা, ওয়াই থেকে বিয়োগ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওইটা থেকে নয়, ওইটাকে বিয়োগ করছি। আমরা কেমন করি, করি না যে এক্স মাইনাস এক্স ওয়ান, আবার নিচে যখন করি এক্স টু মাইনাস এক্স ওয়ান, আর এইখানে করি কি এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান, এইরকম পরপর হয়ে যায় তো, ইজ ইকুয়াল টু জিরো। ওয়াই এর ক্ষেত্রেও একই রকম, ঠিক আছে? এইভাবে তো ডিটারমিনেন্টটা ফর্ম করি না। আলাদা করলেও অসুবিধা কিছু নেই, কিন্তু এইখানে তো ভুল খুঁজে পাচ্ছি না, যে ক্যালকুলেশনে কোথাও মিস হলো কি ডাটাতে গন্ডগোল আছে, সেটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। যাই হোক, এইটাকে আমাকে, এইটা হচ্ছে 2y আসবে, 2/y সবটাই মিলে যাচ্ছে, শুধুমাত্র এটা 4 আর এটা 1, এইটাই তফাৎ হচ্ছে। কি জানি, যাকে এটা আমি আর নিয়ে খুব একটা বেশি মাথা ঘামাতে পারবো। নেক্সট হচ্ছে হুম 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 হুম। দেখো, এই পয়েন্টগুলোর যদি কোথাও কিছু গন্ডগোল থাকে আলাদা কথা, আর নইলে থাকলে এরকমই অ্যান্সার আসবে, কিছু করার নেই। আচ্ছা, মনে করি একটা ভেক্টর এন ভেক্টর অক্ষগুলির সাথে সমান কোণ উৎপন্ন করে, ভেক্টরটির মান এত। আচ্ছা, এত বিন্দুগামী এবং এন ভেক্টরের লম্ব, এন ভেক্টরের উপর লম্ব সমতলটির ভেক্টর আর কার্তেশীয় সমীকরণ। তাহলে এইখান পর্যন্ত যে জায়গাটা বলেছে, কি বলেছে, যে একটা ভেক্টর যেটা আমাদের এক্স অক্ষের সাথেও সমান কোণ উৎপন্ন করে, ওয়াই অক্ষের সাথেও সমান কোণ উৎপন্ন করে, আর জেড অক্ষের সাথেও সমান কোণ উৎপন্ন করে। ধরো এইটা হচ্ছে আমাদের ভেক্টরটা এন ভেক্টর, এটা আমাদের এক্স অক্ষের সাথেও যে কোণ, ওয়াই অক্ষে দেখতে আলাদা মনে হচ্ছে, আর জেড অক্ষের সাথেও সমান কোণ উৎপন্ন করে। মানে এইটাও আলফা হলে এইটাও আলফা হবে, এইটাও আলফা, ঠিক আছে? তো তাহলে দেখো, কোনো ভেক্টর যদি এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করে, আলফা কোণ উৎপন্ন করে, তার মানে কি, তাহলে সেই ভেক্টরের যে ডিরেকশন কোসাইন, মানে সেই ভেক্টরের ইউনিট ভেক্টরের ডিরেকশন কোসাইন কত হবে, cos আলফা, ওকে, ইন্টু আই ক্যাপ, প্লাস এইটা কি হবে, ঠিক একই রকম ভাবে cos আলফা ইন্টু জে ক্যাপ প্লাস cos আলফা ইন্টু কে ক্যাপ, এইটা। আচ্ছা, এন ভেক্টরটা সমান, তার মানে কি পাবো, এন ভেক্টরগামী, এইটা হচ্ছে ইউনিট ভেক্টর, এর ম্যাগনিটিউড কত, ম্যাগনিটিউড হচ্ছে 2√3, 2√3 হচ্ছে এর ম্যাগনিটিউড এন ভেক্টরটা। তার মানে ম্যাগনিটিউডটা দিয়ে ইউনিট ভেক্টরকে গুণ করে নিলেই আমি এন ভেক্টরটা পেয়ে যাব। এখন দেখো, এইটা হচ্ছে এল, এটা এম, আর এটা এন, তাহলে এদের স্কয়ারের যোগফল কত হবে,
1 হবে। এখন cos স্কয়ার আলফা মানে বা বলতে পারি 3 cos স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু 1। তাহলে cos আলফা সমান কি পাবে 1/√3। ওকে, পজিটিভটাই নিলাম 1/√3। এবার তাহলে কি বলতে পারি n ভেক্টর ইজ ইকুয়াল টু 1/√3। আচ্ছা, √3 তো সবগুলোই cos আলফা কমন হয়ে যাবে, তাহলে 1/√3 কেটে যাচ্ছে, তার মানে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এইটি আমরা n ভেক্টরটা কায়দা করে বের করে নিলাম। এইবার কি বলেছে যে এই বিন্দুগামী আর n ভেক্টরের উপর লম্ব। n ভেক্টরের উপর লম্ব মানে সমতলটার সাথে n ভেক্টরটা লম্ব, পারপেন্ডিকুলার ভেক্টর। আর এই বিন্দুগামী আমরা এরকম অনেক বের করেছি। তাহলে নির্ণেয় সমতলটির ভেক্টর সমীকরণ। সমীকরণ কি হবে আর ভেক্টর ডট n ভেক্টর বা এই ভেক্টরটা বলতে পারি, মানে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এইটা হয়ে গেল। আবার এইটা কোন বিন্দুগামী? এই বিন্দুগামী। তাহলে এই বিন্দুও যা, আর এই বিন্দুকে আমরা যদি অবস্থান ভেক্টর বলি, তার মানে কত হবে i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ। ওকে, তাহলে ইকুয়াল টু এইটা i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এইটার সাথে ডট প্রোডাক্ট কার হবে? নরমাল ভেক্টরটা। এটাই তো সমীকরণ। যে ধরো একটা ভেক্টর, আবার সমীকরণগুলো একবার বলি, ঠিক আছে? একটা প্লেন তার সাথে একটা পারপেন্ডিকুলার ভেক্টরটাকে আমরা যদি n ভেক্টর বলি, আর এই ভেক্টরটার উপরে একটা অবস্থান ভেক্টর হচ্ছে a ভেক্টর, তাহলে তার ভেক্টর ইকুয়েশন কেমন হয়? r ডট n is equal to a ডট n। তো এইভাবে আমরা ভেক্টর ইকুয়েশনটা পাই। তাহলে এইটা a ভেক্টর, মানে এইটা এই অবস্থান ভেক্টরটা কি এই সমতলের উপরেই আছে, এই বিন্দুগামী বলেছে। ডট n ভেক্টর মানে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে এই দিকটা যেমন আছে রেখে দিচ্ছি, আর ভেক্টর ডট 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। আর এইটাই যদি আমরা গুণ করে নিই তাহলে এখানে পাবো 2 মাইনাস 2, মানে কেটে গেল, আর এখানে 2 দুগুণে 4 পাবো। আর এইটা হচ্ছে ভেক্টর সমীকরণ। আর কার্তেশীয় সমীকরণ কি হবে? কার্তেশীয়টাও বলেছে সমীকরণ। তাহলে এইগুলো আর এর জায়গায় আমাকে এক্স ওয়াই জেড বসাতে হবে। মানে এক্স ওয়াই জেড দিয়ে আমি যদি এটা ডট প্রোডাক্ট করি, তাহলে 2x প্লাস 2y প্লাস 2z ইজ ইকুয়াল টু 4। 2 কমন যাবে, মানে x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 2। এটি দাঁড়াবে। এইটা অ্যাকচুয়ালি তোমাদের এইবারের পরীক্ষায় আসবে না এই অঙ্কটা। এইবারের পরীক্ষায় কেন আসবে না? কেননা এই অঙ্কটা পুরোপুরি ভেক্টর কনসেপ্টের উপরের অঙ্ক। হ্যাঁ, এই চ্যাপ্টারের কঠিন অঙ্ক এবং শক্ত অঙ্ক। অঙ্কটা কঠিন তো বটেই, অ্যাকচুয়ালি ভেক্টরের ক্ষেত্রে একটা তোমার রুলস হয়। কি রুলস হয়? ধরো টেট্রাহেড্রন কাকে বলে জানো তো? চতুস্থলক। ধরো এটা একটা এইরকম আর কি, চারটে, এটা হচ্ছে চতুস্থলক, ঠিক আছে? এই চতুস্থলকের এই তিনটে বাহু যদি তোমার তিনটে ভেক্টর হয়, যে তিনটে ভেক্টর হবে তাদের 1/6 ইন্টু এই সরি 1/6 ইন্টু আমরা এই যে ডিটারমিনেন্টটা পাবো, ডিটারমিনেন্টের মধ্যে এর যে স্কেলার কম্পোনেন্ট গুলো যদি লিখি, এইটা যেটা পাবো, হ্যাঁ, তার যে মানটা দাঁড়াবে সেটা হচ্ছে এই টেট্রাহেড্রনটার ভলিউম দাঁড়ায়। এই কনসেপ্টটা এখানে কাজে লাগবে। তার মানে ফলে এইবারে এই অঙ্কটি আসার চান্স বা নেই আর কি, সিলেবাস বহির্ভূতই বলতে পারো।
এবারের হিসাব অনুযায়ী ছেড়েই দিচ্ছি এটাকে 12 অঙ্কটা। টেট্রাহেড্রন কনসেপ্টের আচ্ছা, একটা চলমান সমতল মূল বিন্দু থেকে 3p একক দূরে অবস্থান করে। ওকে, অক্ষগুলিকে এলএমএন বিন্দুতে ছেদ করে। দেখাও যে এলএমএন বিন্দুগামী এই তিনটি সমতলের সমান্তরাল সমতলগুলির ছেদ বিন্দুর গতিপথ হবে এইটা, মানে সঞ্চারপথ। গতিপথ মানে সঞ্চারপথ। তো প্রথমে আগে এর যেটা ভাষাটা যেটা বলেছে সেইটাকে বোঝাটাই হচ্ছে মেন ডিফিকাল্ট ব্যাপার। কি বলতে চাইছে অ্যাকচুয়ালি? বলছে যে মূল বিন্দু থেকে 3p একক দূরত্বে অবস্থান করে। ঠিক আছে, এই ধরো 3p একক দূরত্বে অবস্থান করে, তাহলে 3p একক দূরত্বে অনেক প্লেন অবস্থান করতে পারে। তার মধ্যে একটা প্লেন হচ্ছে এইটা, আমি ধরে নিই অনেক প্লেন থাকতে পারে। এইবার ধরে নেওয়া হচ্ছে যে মানে 3p মানে সাপোজ মানে এই মূল বিন্দু থেকে তুমি যদি এই প্লেনটা পর্যন্ত লম্ব টানো, ধরো সাপোজ এইখান পর্যন্ত এসে টাচ করছে, ঠিক আছে, এই প্লেনটার এইটা এটা হচ্ছে 3p ইউনিট। মানে ছবি এঁকে তো আর এটা বোঝানো খুব মুশকিল ব্যাপার। এই প্লেনটা পর্যন্ত জাস্ট প্লেনটাকে এসে টাচ করছে আর কি, এই প্লেনটার ওপরে এই পয়েন্টটা আছে, মানে এই মূল বিন্দু থেকে এই ডিস্টেন্সটা। একটু তোমাদেরকেও বুঝতে হবে কষ্ট করে, সবকিছু কি আর ওইভাবে বোঝানো যায়? এটা 3Dর ব্যাপার। তো এই হচ্ছে ছবিটা। এই রকম কিন্তু অনেক ডিস্টেন্স হতে পারে, মূল বিন্দু থেকে আরো 3p ইউনিট দূরে হয়তো সাপোজ এইখানে একটা পয়েন্ট আছে, এইটা দিকে একটা হয়তো তল হলো, সেটাও এলএমএন বিন্দুতে ছেদ করছে, এক্স অক্ষকে এল, ওয়াই অক্ষকে এম, আর জেড অক্ষকে এন বিন্দুতে ছেদ করেছে, এরকম ব্যাপারটা। এইবার বলছে এলএমএন বিন্দুগামী এল বিন্দু দিকে পাস করছে। ওকে, এল বিন্দু দিকে পাস করছে এইরকম একটা সমতল, যেটা নাকি তোমার বলছে এইটা হচ্ছে আমাদের ওয়াই জেড প্লেনের সমতল। সাপোজ এই দিকে পাস করছে ওয়াই জেড প্লেনের সমতল প্লেন, আমি ধরো একটা আঁকছি, অন্য কালিতে আঁকি বেটার হবে, কিছুটা বোঝাতে সুবিধা হবে। এগুলো আঁকা যায় না অ্যাকচুয়ালি, আঁকা খুব মুশকিল ব্যাপার। এইরকম সেটা হচ্ছে কার সঙ্গে সমান্তরাল? সেটা হচ্ছে ওয়াই জেড এর সঙ্গে সমান্তরাল। আবার এন বিন্দুগামী একটা প্লেন, ঠিক আছে, এন বিন্দুগামী ধরো আমি অন্য কালিতে আঁকছি, দেখতে যদি বুঝতে পারো, সেইটা হচ্ছে কার সঙ্গে সমান্তরাল? সেইটা হচ্ছে আমাদের এই এক্স জেড প্লেনের এক্স ওয়াই প্লেনের সঙ্গে সমান্তরাল। আর আরেকটা প্লেন, কালিটা চেঞ্জ করি, আরেকটা প্লেন কি কালি নেব? লাল কালি। সেটা হচ্ছে আমাদের এম বিন্দুগামী, তার মানে এই দিকে আসবে। অ্যাকচুয়ালি এম বিন্দুটা আর একটু এখানে দূরে সরিয়ে নাও, তাহলেই আমাদের জিনিসটা দেখাতে বা বোঝাতে সুবিধা হবে। এই এইরকম আর কি, ঠিক আছে। এবার এই যে তিনটে সমতল এসে একটা বিন্দুতে ছেদ করলো, এই যে বিন্দুটাতে ছেদ করছে, ঠিক আছে, এই বিন্দুটার গতিপথ হবে এইটা, এই বিন্দুটার গতিপথ হচ্ছে এইটা হবে, দেখাতে বলেছে। এখন এখন
যে বিন্দুর সঞ্চার পথ আমরা নির্ণয় করি, দেখবে, বা গতিপথ আমরা নির্ণয় করি, সেই বিন্দুটা, ঠিক আছে, সেই বিন্দুটাকে আমরা কিছু একটা ধরে নিই। যেমন এইচ কে ধরে নিতাম, ইয়েতে আমাদের 2D তে এইচ কে ধরে নিতাম। তাহলে এইখানে সাপোজ আমরা আলফা বিটা গামা ধরে নিচ্ছি, আলফা বিটা বা এইচ কে ধরে নিতাম। এইখানে আমরা ধরে নিচ্ছি যে ধরি যে এক্স ওয়াই কমা ওয়াই জেড ও জেড এক্স সমতল তিনটির ছেদ বিন্দু স্থানাঙ্ক আলফা কমা বিটা কমা গামা, এটা ধরে নিলাম। তাহলে কি এই বিন্দুটাকে আমি ধরে নিয়েছি কি, এই বিন্দুটা স্থানাঙ্ক আমি ধরে নিয়েছি আলফা কমা বিটা কমা গামা। ওকে, এখন দেখো এই যে ব্লু কালারের প্লেনটা, যেটা ব্লু কালারে রেখেছি প্লেনটা, এইটা আলফা বিটা বিন্দুগামী, আবার এইটা ওয়াই জেড প্লেনের সমান্তরাল। ঠিক আছে, এবার দেখো ওয়াই জেড সমতলের সমান্তরাল সমতলের সমীকরণ কি হবে? দেখো ওয়াই জেড প্লেনের ওয়াই জেড যে সমতল, তার ইকুয়েশন কি হয় না এক্স ইজ ইকুয়াল টু 0 হয়। একটু আগেই আমি দেখালাম, কত নম্বর অঙ্কে আর মনে পড়ছে না। তাহলে তার সাথে সমান্তরাল প্লেনের ইকুয়েশন কেমন হবে? এক্স ইজ ইকুয়াল টু কে। তাহলে ইহা কি বিন্দুগামী? আলফা কমা বিটা কমা গামা বিন্দুগামী। তাহলে দেখো এইখান থেকে কি পাবে? কে সমান আলফা, তার মানে এক্স সমান আলফা হয়ে যাবে বিন্দুগামী। অতএব আমরা এখান থেকে কি পাবো? এক্স ইজ ইকুয়াল টু আলফা। ঠিক আছে, তাহলে এই যে প্লেনটা পেলাম, এই প্লেনটার সমীকরণ হয়ে গেল আমার এক্স ইজ ইকুয়াল টু আলফা। তাহলে দেখো এই প্লেনটাই তো এল বিন্দুতে এসে এক্স অক্ষকে ছেদ করেছে। তার মানে এক্স অক্ষকে ছেদ করেছে মানে কি, এই প্লেনের উপরে এক্স স্থানাঙ্ক সবসময় আলফা। এই যে প্লেনটা, এই ব্লু কালারের যে প্লেনটা, সেই প্লেনটার উপরে এক্স স্থানাঙ্ক কি হবে? অলওয়েজ আলফাই হবে। তাহলে এক্স স্থানাঙ্ক, আবার এক্স অ্যাক্সিসের উপরে কোনো বিন্দু স্থানাঙ্ক কেমন হবে? এক্স স্থানাঙ্কটা কিছু একটা থাকবে, ওয়াই স্থানাঙ্কও 0 হয়, জেড স্থানাঙ্কও 0 হয়। তার মানে এল বিন্দু স্থানাঙ্ক, এইখান থেকে আমরা কি লিখতে পারি? অতএব এল বিন্দু স্থানাঙ্ক আলফা কমা 0 কমা 0। আবার ঠিক একইভাবে ওয়াই জেড সমতলের খুব মারাত্মক অঙ্ক এগুলি, সমান্তরাল সমতলের সমীকরণ কত হবে? ওয়াই জেড আগে করেছিলাম, আচ্ছা এরপরে আসবে তাহলে ওয়াই জেড হয়ে গেছে, তাহলে এরপরে আমি নিয়ে নিচ্ছি জেড এক্স। ঠিক আছে, জেড এক্স নিচ্ছি, জেড এক্স সমতলের সমীকরণ কি হবে? ওয়াই ইজ ইকুয়াল টু কে, তারপরে একই কথা লেখো, ইহা আলফা কমা বিটা কমা গামা বিন্দুগামী, এই বিন্দুগামী। তাহলে এই বিন্দুগামী হলে কি হবে? অতএব
ওয়াই ইজ ইকুয়াল টু হয়ে যাবে বিটা। অতএব ওয়াই ইজ ইকুয়াল টু বিটা মানে এইটা হয়ে গেল আমাদের এই রেড কালারের যে সমতলটা আছে তার ছবি। তাহলে আমরা এখান থেকে এম বিন্দুর এটা পেয়ে যাবো, স্থানাঙ্কটা পেয়ে যাবো। অতএব এম বিন্দু স্থানাঙ্ক হবে এম বিন্দু স্থানাঙ্ক কি হবে না 0, বিটা, 0। তারপরে ঠিক একইভাবে ওয়াই জেড, জেড এক্স আর এক্স ওয়াই সমতলের সমান্তরাল সমীকরণ কি হবে জেড ইজ ইকুয়াল টু আচ্ছা এগুলো কে ওয়ান টে ওয়ান বলি, এটা কে টু আর এটা কে থ্রি, কেননা সবগুলোই কে বলা হয়ে যাচ্ছে। তারপরে ইহা কি বিন্দুগামী আলফা কমা বিটা কমা গামা বিন্দু, এই বিন্দুগামী যদি হয় তাহলে অতএব আমরা কি বলতে পারি জেড ইজ ইকুয়াল টু গামা। অতএব এল এম এন বিন্দু স্থানাঙ্ক, এন বিন্দু স্থানাঙ্ক কি হবে জেড, সরি জেড ইজ ইকুয়াল টু গামা মানে হচ্ছে 0, 0, গামা। এই পেলাম জেড বিন্দু স্থানাঙ্ক। তাহলে এলিমেন্ট বিন্দুর যদি আমাদের স্থানাঙ্ক জানা থাকে তাহলে এলিমেন্ট বিন্দুগামী সমতলের সমীকরণ কি হবে, ঠিক আছে, এলিমেন্ট বিন্দুগামী সমতলের সমীকরণ এল এম এন ব্যাপার। আচ্ছা কতটা হয়েছিল এই একই রকম চলছে আর কি। তাহলে এলিমেন্ট বিন্দুর এল কমা এন কমা বিন্দু বা বিন্দুগামী আর কি করে নিচ্ছি, বিন্দুগামী সমতলের সমীকরণ, সমতলের সমীকরণ। হ্যাঁ আর নেই অঙ্ক, সমতলের সমীকরণ কি হবে তাহলে ভালো করেছে। আর আমি ভাবলাম সবাই কেটে যাবে, কেননা ফোনটা সুইচটা খুলে চার্জ দিলাম, ওয়াই বাই বিটা প্লাস জেড বাই গামা ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে, এইটা হচ্ছে সমতলটার সমীকরণ। এখন এটা হচ্ছে সমতলটার সমীকরণ। এইবার কি বলেছে যে মূল বিন্দু থেকে এইটার দূরত্ব হচ্ছে 3p একক। মূল বিন্দু থেকে এই সমতলের দূরত্ব কি হবে, এইটা সমান 1 মানে এইটা -1 ইজ ইকুয়াল টু 0, আমরা এরকমও বলতে পারি। তাহলে মূল বিন্দু থেকে এইটার দূরত্ব কি হবে মডের মধ্যে, মূল বিন্দু আমরা যদি 0, 0, 0 বসাই তার মানে ওপরে শুধুমাত্র পাবে -1 বাই রুটের মধ্যে, রুটের মধ্যে কি পাবো আমরা 1 বাই আলফা স্কোয়ার প্লাস 1 বাই বিটা স্কোয়ার প্লাস 1 বাই গামা স্কোয়ার, গামা স্কোয়ার এইটাই পাবো হচ্ছে মূলবিন্দু থেকে দূরত্ব। এইটা সমানই বলে দিয়েছে কত 3p একক, 3p একক। তাহলে এইটা মড তুলতে গেলে কি হয় বোথ সাইডে স্কোয়ার করতে হয়, তো 1 এর স্কোয়ার করলে কি পাবো 1ই পাবো বা -1 বা 1 যাই হোক মডের ভেতর থেকে আর কি বেরোবে 1ই বেরোবে। তাহলে 1 বাই রুট ওভার অফ 1 বাই আলফা স্কোয়ার প্লাস 1 বাই বিটা স্কোয়ার প্লাস 1 বাই গামা স্কোয়ার ইজ ইকুয়াল টু 9p স্কোয়ার। ওকে, তো 9p স্কোয়ার এখান থেকে তো লেখার আর জায়গা নেই, লেখার জায়গা নেই, আমি নেক্সট পেজে চলে আসছি। নেক্সট পেজের এই অঙ্কটাকে আমি এখন বাদ দিচ্ছি, ওকে, বাদ দিয়ে এইখানটাই করছি। আচ্ছা দরকার নেই, আমি পেজ নিয়ে নিচ্ছি, পেজ নিয়ে নিচ্ছি।
এই যে এই পেজটার পরে, তার মানে এইটা কি হবে নেক্সট পেজে যদি আমি নিয়ে নিই, তার মানে কি হবে, তার মানে 9 ইন্টু 1/α² প্লাস 1/β² প্লাস 1/γ² ইজ ইকুয়াল টু, তার মানে পাবে 1/p²। দেখো এই p² 1 এর নিচে চলে এলে আর এই পোর্শনটাকে নিয়ে যাচ্ছ 9 ইন্টু করে দিচ্ছ, তাহলে এবারে এইগুলোকে পাওয়ার গুলো তুলে দিলেই দেখো এইটা চলে আসবে। তাহলে ইমপ্লাইজ 9 ইন্টু α⁻² প্লাস β⁻² প্লাস γ⁻² ইজ ইকুয়াল টু p⁻²। এইটাই হচ্ছে মানে বিন্দুটার আমরা আলফা বিটা গামা কি ধরেছিলাম, যে ওই চলমান বিন্দুটার স্থানাঙ্কটা, ছেদ বিন্দু বা চলমান বিন্দুটা, তাহলে সঞ্চার পথ লেখার সময় ওইগুলোকে এক্স ওয়াই জেড দিয়ে রিপ্লেস করে দিতে হয়। অতএব গতিশীল বিন্দুটির কি বলেছিল, গতিশীল ছেদ বিন্দুর গতিপথ হবে। ঠিক আছে, তো এখানে লেখো একই রকম ভাষা লিখতে হবে, যে ছেদ বিন্দুর গতিপথ হবে, বিন্দুর গতিপথ হবে 9 ইন্টু x⁻² প্লাস y⁻² প্লাস z⁻² ইজ ইকুয়াল টু p⁻²। এটি হচ্ছে ব্যাপার, এটাই প্রমাণ করতে দিয়েছিল। যদি খুব কপালে কষ্ট থাকে তাহলে এই টাইপের অঙ্ক, হ্যাঁ এই অঙ্কগুলো দেবে কপালে তার কেননা পরীক্ষার সময় এই অঙ্ক করা মানে অনেকখানি সময় যাবে, আদারওয়াইজ এগুলো দেওয়ার চান্স একটু কম, চট করে দেয় না, তবে জেনে রাখা ভালো আর কি। আচ্ছা 13 গেল, স্ক্রিনশট পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা 14 অঙ্কটা, এইটা কিন্তু অঙ্কটা ভুল আছে, কেন ভুল আছে বলে দিচ্ছি। এই যে এইখানে বলেছে না যে এলিমেন্ট বিন্দুতে ছেদ করে এক্স অক্ষের সমান্তরাল সমতল, ওয়াই অক্ষের জেড অক্ষের সমান্তরাল সমতলগুলি পি বিন্দুতে ছেদ করে। তাহলে ধরো তুমি নিজেই ভাবো, ঠিক আছে, একটা খুঁটিকে তুমি পুঁতে রেখেছো, এটা ধরো এক্স অক্ষ জেড অক্ষ, ওকে, ওর সঙ্গে সমান্তরাল যে সমতল হবে সেগুলো তুমি বিভিন্ন ভাবে কনসিডার করতে পারো, বিভিন্ন ভাবে অনেক। ওর সঙ্গে তুমি ধরো একটা পাতাকে বা একটা বোর্ডকে নিয়েছো, বোর্ডকে নিয়ে ওর সঙ্গে প্যারালালি দাঁড় করাও, চারদিকে ঘুরে 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 দাঁড় করাও, বিভিন্ন দিকে দাঁড় করাতে পারবে। ফলে ওইভাবে এই অঙ্কটার মানে ইয়েটা দেওয়াটাই ভুল আছে, পিকচারটা এইভাবে দাঁড় করানো যায় না। 14 যে অঙ্কটাতে আছে, 14টা ছেড়ে দিচ্ছি। এটা করছিলাম যে আমরা ধরে নিয়েছিলাম যে ধরি কিউ বিন্দুর স্থানাঙ্ক আলফা কমা বিটা কমা গামা, এরকম ধরেছিলাম। কিউ বিন্দুর যদি স্থানাঙ্ক আলফা কমা বিটা কমা গামা হয়, তাহলে এল বিন্দু স্থানাঙ্ক কেমন হবে? এল বিন্দু স্থানাঙ্ক হবে আলফা কমা 0 কমা 0। ওকে, আচ্ছা এম বিন্দু স্থানাঙ্ক কেমন হবে? 0 কমা বিটা কমা 0। আর এন বিন্দু স্থানাঙ্ক আমাদের হবে 0 কমা 0 কমা গামা। তাহলে দেখো এলিমেন্ট যে সমতল তার সমীকরণ কেমন হবে? এলিমেন্ট সমতলের সমীকরণ কেমন হবে? তাহলে x বাই আলফা প্লাস y বাই বিটা ইজ ইকুয়াল টু z বাই গামা ইজ ইকুয়াল টু 1। এইটা হচ্ছে এলিমেন্ট মানে ছেদিতাংশ ফর্মে এরকমই হয়। এখন দেখো এই যে পি বিন্দুটা, এই পি বিন্দুটা কি বলেছে? পি বিন্দুটা আমাদের এই প্লেনটার উপরে অবস্থিত, এই এই যে সমতলের উপরে অবস্থিত, এবং এখন এই সমতলের উপরেও অবস্থিত। ওকে, তো আমরা পি বিন্দু স্থানাঙ্ক ধরে নিয়েছিলাম, যে ধরি পি বিন্দু স্থানাঙ্ক
স্থানাঙ্ক আমরা কিছু একটা ধরে নেবো, x1 y1 z1 ই ধরে নিয়েছিলাম। তো তাহলে দেখো এই x1 y1 z1 টা এই প্লেনেতেও ছিল, এই প্লেনেতেও ছিল, তাহলে দুটোকেই স্যাটিসফাই করবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, x1 বাই আলফা প্লাস y1 বাই বিটা প্লাস z1 বাই গামা ইজ ইকুয়াল টু 1। আরেকটা কাপ পাবো আমরা যে x1 বাই a প্লাস y1 বাই b প্লাস z1 বাই c ইজ ইকুয়াল টু 1। ওকে, এই কন্ডিশনটাও পাবো। এবার দেখো, এইবার দেখো এই সমতলের ওপরেই পি বিন্দুটা আছে, ঠিক আছে, ধরি পি বিন্দু স্থানাঙ্ক, এটা পি বিন্দু স্থানাঙ্ক, তাহলে পি বিন্দুটা এই প্লেনের ওপরে আছে। তাহলে দেখো এইবার আর কি বলে দিয়েছে যে ওপি, ওপি হচ্ছে সরলরেখার উপর লম্বভাবে অবস্থিত, এলিমেন্ট বিন্দুতে ছেদ করে। তার মানে এই যে প্লেনটা, এই যে প্লেনটা, এইটা হচ্ছে ওপির সাথে পারপেন্ডিকুলার, ঠিক আছে। এবার ওপি এর, ওপি মানে ওটা মূল বিন্দু, এর দিক অনুপাত, দিক অনুপাত কি আসবে, তাহলে x1 মাইনাস 0 y1 মাইনাস 0 z1 মাইনাস 0 মানে কি হবে x1 y1 z1, এটা হচ্ছে ওপির দিক অনুপাত। এখন দেখো ওপিটা কি হবে, ওপিটা আবার এই প্লেনটার পারপেন্ডিকুলার, এই প্লেনটার পারপেন্ডিকুলার। আবার ওপি 1 নম্বর সমতলের সহিত লম্ব, সহিত লম্ব। তাহলে দেখো ওপিটা 1 নম্বর সমতলের সহিত লম্ব। এবার 1 নম্বর সমতলের যে অভিলম্ব ভেক্টর আর তার যা ডিরেকশন রেশিও আর এই যে ডিরেকশন রেশিও, এই দুটো তার মানে কি হবে, অনুপাত একই আসবে। তার মানে x1 বাই আমার এইখানে কি আসবে, এর x এর সহগ কত, x এর সহগ হচ্ছে 1 বাই আলফা, বাই 1 বাই আলফা ইজ ইকুয়াল টু y y1 বাই 1 বাই একই রকম ভাবে বিটা আসবে ইজ ইকুয়াল টু z1 বাই 1 বাই গামা। এইটা পেলাম ইজ ইকুয়াল টু সামথিং আরেকটা কনস্ট্যান্ট কে ধরে নিচ্ছি, সমান কে ধরি। তাহলে x1 ইজ ইকুয়াল টু কে বাই আলফা, y1 ইজ ইকুয়াল টু কে বাই বিটা, z1 ইজ ইকুয়াল টু কে বাই গামা। এই আমরা পেলাম x1 y1 z1 এর মান। আচ্ছা, এইখান থেকে এইখানে যদি আমরা বসিয়ে দিই মানটা, তাহলে কি পাবো, এইটাকে সাপোজ আমি 2 নম্বর বলছি, এটাকে বলে নিচ্ছি 3 নম্বর, তাহলে 2 নম্বর 3 নম্বর সমীকরণ থেকে কিভাবে x1 এর জায়গায় কে বাই এ আলফা পাবে, ওকে, প্লাস কে বাই এটা পাবে বি বিটা প্লাস কে বাই সি গামা ইজ ইকুয়াল টু 1, কে বাই পাবে। আর একই রকম ভাবে আমরা বলে দিতে পারি এইটা থেকে পাবো, আমরা আবার 2 নম্বর সমীকরণ থেকে পাই, 2 নম্বর সমীকরণ থেকে পাই। 2 নম্বর সমীকরণ থেকে কি পাবো, তাহলে দেখো কে বাই x1 এর মান যদি বসাই, এখানে পাবো আলফা স্কয়ার প্লাস কে বাই বিটা স্কয়ার প্লাস কে বাই গামা স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এটাকে বলছি 4, এটাকে বলছি 5। তাহলে 4 ও 5 নম্বর সমীকরণ থেকে পাই।
4 ও 5 নম্বর সমীকরণ থেকে কি পাবো? আমি এই সাইডটাই আগে লিখে নিচ্ছি, দুটোই 1 এর সাথে ইকুয়াল। তাহলে কে বাই আলফা স্কয়ার প্লাস কে বাই বিটা স্কয়ার। এইগুলো দেখো শেষের দিকের অঙ্ক তো, মানে পড়ার চান্স একটু কম, কিন্তু কথা হচ্ছে করিয়ে দিলাম। যাই, এ বাই এ আলফা কে হয়, হ্যাঁ লেন্দি অঙ্ক, এ 5 কেন, 7 নাম্বার দিলেও ঠিক হবে। কে বাই সি গামা। ওকে, দেখো কে বোথ সাইডে কমন হয়ে কেটে যাবে, তাহলে এইখানে পড়ে থাকবে 1 বাই আলফা স্কয়ার, 1 বাই বিটা স্কয়ার, 1 বাই গামা স্কয়ার। তাহলে ওইগুলোকে আমরা এইভাবেও লিখতে পারি। এইগুলোকে আমরা, এইখানেও অঙ্কটা শেষ হচ্ছে না, আরেকটু আছে। আচ্ছা, মানে আলফা টু দি পাওয়ার -2 প্লাস বিটা টু দি পাওয়ার -2 প্লাস গামা টু দি পাওয়ার -2 is equal to 1 by a alpha plus 1 by b beta plus 1 by c gamma। এই হলো ব্যাপার। এইবার দেখো আমরা সঞ্চার পথের সময় কেমন করি, যেমন ধরো 2D তে করতাম, যে যেই বিন্দুটার সঞ্চার পথ বের করব তাকে h কে ধরে নিতাম, দিয়ে h কে দিয়ে একটা ইকুয়েশন তৈরি করতাম, সবার শেষে গিয়ে h কে xy দিয়ে রিপ্লেস করে দিতাম। এইখানে h কে না ধরে কি ধরেছি, আলফা বিটা গামা। তাহলে এখন দেখো আলফা বিটা গামা দিয়ে আমি একটা ইকুয়েশন তৈরি করেছি। এই যে আলফা বিটা গামা দিয়ে যে ইকুয়েশনটা তৈরি করেছি, আলফাকে এক্স দিয়ে, বিটাকে ওয়াই দিয়ে, আর গামাকে জেড দিয়ে রিপ্লেস করে দেবো বোথ সাইডে। তাহলেই আমার ওই কিউ বিন্দুর সঞ্চার পথ, মানে যেই বিন্দুটার সঞ্চার পথ ধরেছিলাম, স্থানাঙ্ক ধরেছিলাম আলফা বিটা গামা, তার সঞ্চার পথ বেরিয়ে যাবে। ওইটুকু লিখে নিতে হবে। আচ্ছা, আমি এখানটায় লিখে দিচ্ছি। অতএব কিউ বিন্দুর সঞ্চার পথ, আর সমীকরণ লিখছি না, হবে x to the power -2 plus y to the power -2 plus z to the power -2 is equal to 1 by ax plus 1 by by plus 1 by cz। ওকে, বেশ বড় অঙ্ক।